আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। দর্শক, প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের চেয়ে দেশে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে করোনার তৃতীয় ঢেউ। ইতিমধ্যে 24 ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত এবং মৃত্যুর রেকর্ড হয়েছে দেশে। গত শনিবার সকাল 8টা থেকে রবিবার সকাল 8টা পর্যন্ত সারা দেশে মারা গেছেন 119 জন করোনা আক্রান্ত রোগী। 24 ঘন্টার হিসেবে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর গেল 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 8,364 জনের নমুনায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তবর্তী জেলাগুলো থেকে সারা দেশে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় দ্রুত বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা। নগরের হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর ভিড়। দ্রুত ফুরিয়ে যাচ্ছে করোনার শয্যা এবং আইসিইউ। খুলনা বিভাগ রয়েছে সবচেয়ে নাজুক অবস্থায়। চলতি হারে সংক্রমণ বাড়তে থাকলে বড় বিপর্যয়ের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে। সরকারি বেসরকারি অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধ করায় সাধারণ মানুষ পড়েছে সীমাহীন ভোগান্তিতে। কয়েকগুণ বেশি টাকা খরচ করে কেউ বা পায়ে হেঁটে যেতে হয়েছে কর্মসংস্থানে। সীমিত লকডাউন, কঠোর লকডাউন, শাটডাউন নাকি সাধারণ ছুটি, এসবের ধাঁধায় আর কাজ হারানোর ভয়ে বিপুল সংখ্যক মানুষ ট্রাক পিকআপে চড়ে রওনা দিয়েছে বাড়ির পথে। গাদাগাদি করে উঠছে ফেরিতে। বাজারেও বেড়েছে চাপ, বেড়ে গেছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। ফলে বরাবরের মতোই কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতা, সমন্বয়হীনতা এবং পরিকল্পনাহীনতা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। এমন একটি চিত্রকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার সক্ষম বাংলাদেশ চাই। আর বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সরকার দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এমপি, সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতাক রেজা, অনলাইনে যুক্ত আছেন বিএসএমইউ এর উপাচার্য অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ, আইসিডিডিআরবির মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগের সাবেক প্রধান ডাক্তার আনাউল ইকবাল, পুলিশের সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আনোয়ার এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আমানুল্লাহ ফেরদৌস। দর্শক, অনুষ্ঠানে মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। জনাব অধ্যাপক ডাক্তার আমানুল্লাহ ফেরদৌস, আমরা আলোচনা শুরু করছি আপনাকে দিই। চলতি বছরের 19 এপ্রিল 112 জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। এরপর মে মাসে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছিল, মৃত্যু নেমে এসেছিল 20-এর ঘরে। কিন্তু জুনের 4 তারিখ থেকে আবারও ব্যাপকভাবে করোনা বাড়তে বাড়তে আজ সর্বোচ্চ শনাক্ত হয়েছে এবং গতকাল সর্বোচ্চ 119 জন মারা গেছে। হঠাৎ এভাবে আক্রান্ত এবং মৃত্যু বেড়ে যাওয়ার কারণ কি? এর কারণগুলো সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি গত বছরের মার্চ এবং এপ্রিল থেকে। সেই কারণগুলো সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি এবং আপনাকে আমরা বলি, আমি গত প্রায় 20-25 বছর যাবত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইমার্জিং এবং রি ইমার্জিং ভাইরাস সম্পর্কে একটা কোর্স পড়াই। সেখানে কোথাও এই ধরনের লকডাউন, এই ধরনের শাটডাউন, এই ধরনের সাধারণ ছুটি এইরকম শব্দ এইভাবে ব্যবহার করা নাই। লকডাউনটার একটা লোকাল ভার্সন আমরা তৈরি করে ফেলেছি যে লকডাউন কাগজে কলমে হবে কিন্তু সবকিছুই চলবে। এভাবে লকডাউন হয় না, এভাবে শাটডাউন হয় না। আপনি দেখবেন এই যে শাটডাউন, আপনি গত এক সপ্তাহের ভিতরে আপনি শাটডাউন যারা দিয়েছে অথবা লকডাউন যারা দিয়েছে সারা বিশ্বে, আরেকটা হিসাব আপনারা দেখবেন যে কয়েক ঘন্টার ভিতরে আপনার সেই লকডাউনটা কার্যকর হয়েছে। যেমন একটা উদাহরণ হিসেবে বলি, অস্ট্রেলিয়ার সিডনিতে লকডাউন দিয়েছে গত পরশুদিন। 3টার সময় ঘোষণা দিয়েছে, 6টার সময় লকডাউন, 6 o'clock থেকে লকডাউন। 3 ঘন্টার ভিতরে যে যা পারে সবকিছু কালেকশন করে নিয়ে এসছে। আবার একই সঙ্গে খাদ্যদ্রব্যের দোকানগুলো খোলা রাখা হয়েছে যে আপনি বাইরে যেতে পারবেন শুধু খাবার কেনার জন্য। এই যে আপনি লম্বা সময় দিয়ে মানুষকে লকডাউন বলেন, শাটডাউন বলেন, এই যে একটা লম্বা সময় দিলেন, এই সময়ের ভিতরে তো মানুষ চলে যাবে, ঘর থেকে বের হয়ে যাবে। মানুষের তো কাজ আছে, মানুষের তো কাজ করে খেতে হয়। এই 15 দিন সে কি করবে? তার মনের ভিতরে একটা ধারণা জন্মিয়েছে যে এই 15 দিন পরে হয়তো ঈদ পর্যন্ত চলে যেতে পারে। তাহলে সে ঢাকা শহরে সে করবে কি? তাকে খাওয়াবে কি? গ্রামে গেলে তার একটা কোনো একটা ব্যবস্থা হবে। এই যে সমন্বয়হীনতা, কর্তৃপক্ষের সমন্বয়হীনতা যেটা আপনি বললেন একটু আগে, এই গত কয়েকদিনে কয়েকটা গবেষণা বের হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থা ভালো ভালো গবেষণা করেছে যে এই করোনা উপলক্ষে বাংলাদেশে প্রায় 1 কোটি লোক নতুন করে কাজ হারিয়েছে। এই যারা কাজ হারিয়েছে তারা কি করবে? তারা তো আবার কাজের জন্য শহরের দিকে আবার ছুটে আসবে। এই কর্তৃপক্ষের এই জিনিসটা একটা জিনিস, আপনার এই যে সমন্বয়হীনতা। আরেকটা বিষয় হলো, আমরা গত 2 মাস আগে আমরা বলছিলাম যে সীমান্তবর্তী অঞ্চলগুলোকে সাবধান করার জন্য। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তখন মাঠ প্রশাসন কিন্তু সাবধান হয় নাই। সরকারের সর্বোচ্চ মহল থেকে বারবার বলি আমরা যে সরকারের সর্বোচ্চ মহল কিন্তু পজিটিভ এবং সর্বোচ্চ মহল থেকে আন্তরিকতার কোনো অভাব নাই।
কিন্তু মাঠ প্রশাসন কিন্তু সরকারকে কোনো সাহায্য করছে না। রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতারা কিন্তু সরকারকে কোনো সাহায্য করছেন না। আপনি দেখান একটা জায়গাতে যে কোনো বাংলাদেশে কোনো একটা জায়গাতে কোনো একজন মেয়র অথবা কোনো একজন মন্ত্রী এমপির দেখার মতো কোন একটা উল্লেখযোগ্য ঘটনা আপনি দেখান। আনসার ভিডিপির সংখ্যা এই দেশে 50 থেকে 60 লক্ষ। আপনি দেখান আনসার ভিডিপি কে নামানো হয়েছে। আপনি দেখান এই দেশে কয়েক লক্ষ শিক্ষার্থী যারা ঘরে বসে আছে, শিক্ষার্থীর সংখ্যা প্রায় 5 কোটির উপরে। আপনি দেখান যে শিক্ষার্থীদেরকে বলা হয়েছে যে স্থানীয় এলাকাতে এই যে কমিউনিটি মোবিলাইজেশন করার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, বোঝানোর জন্য, সবাই বলছে মাস্ক পরার জন্য। মাস্ক কোথায়? মাস্ক কিনবে টাকা কই তার হাতে? সমাজের ধনী শ্রেণীগুলো কোথায়? যে সমস্ত ধনী মানুষ এই দেশে আছেন তারা কোথায়? লায়ন্স ক্লাব কোথায়? রোটারি ক্লাব কোথায়? এই যে 25-30 হাজার এনজিও, তাদের যে 7-8 কোটি বেনিফিশিয়ারি, তারা কোথায়? তাদেরকে কেউ বলছে? এই যে সমন্বয়হীনতা, আমি একটা কাগজে কলমে একটা বলে দিলাম, তারপরে আমি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি খুলতে পারছি না, আমার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আজকে এতদিন ধরে। আমরা বলছি আজকে 6 মাস থেকে যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আমরা টিকা দিয়ে তারপরে আমরা হল খুলবো। আমার সমস্ত বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে হলে কত সংখ্যক ছেলে মেয়ে বসবাস করে? 1,25,000 থেকে 1,30,000। আমার 2.5 লক্ষ টিকা হলে আমি বিশ্ববিদ্যালয়ে হলে অন্তত পক্ষে ছাত্রদেরকে তুলতে পারি, তাদের পরীক্ষাগুলো আমরা নিতে পারি। কই? বারবার দেওয়া হচ্ছে লিস্ট, বারবার মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। কোথায়? গ্রান্টস কমিশন থেকে পাঠানো হচ্ছে, বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে আসে নাই যে আমরা টিকাটা কিভাবে দিতে পারি আমাদের বাচ্চাদেরকে। তার মানে কি আমরা আমাদের এই পুরো বছরটা আমরা হারিয়ে ফেলবো? এই যে বিষয়গুলা, এরকম বিষয়গুলা মানে এইরকম সমন্বয়হীনতার চোখে মানে আপনি যে সমস্ত দেশগুলা কোভিড নিয়ে, আমি বলবো না যে শাটডাউনের কোনো লাভ নাই, লকডাউনের কোনো লাভ হয় নাই। আমরা যে প্রথম যে লকডাউনটা দিয়েছিলাম আপনার মনে আছে যে মার্চ এবং এপ্রিলের দিকে গত বছরে, সেটা কিন্তু ফলাফল আমরা পেয়েছি। এইবারও কিন্তু চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের ফল কিন্তু আমরা পেয়েছি। চাঁপাইনবাবগঞ্জে কিন্তু অনেকটা নিচের দিকে নেমে এসেছিল, কিন্তু অন্যান্য যে পার্শ্ববর্তী জেলাগুলোতে, সেই জেলাগুলোতে দেখা গেছে দিনের বেলা লকডাউন, পাকা রাস্তায় কোনো গাড়ি চলে না, কিন্তু নৌকায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করছে এবং ঢাকা শহরে আসতেছে এবং ঢাকা শহর থেকে যাচ্ছে। কালকে দেখলাম আপনাদের টিভিতে দেখাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে একজন নানি ঢাকাতে চলে আসছেন ফল নিয়ে তার নাতিদের জন্য। এই যে বিষয়টা, মেসেজটা ডিফিউজ হচ্ছে না, মেসেজটা যাচ্ছে না। গ্রামে গঞ্জে মানুষ করোনাকে পাত্তাই দিচ্ছে না। কেন পাত্তা দিচ্ছে না? কারণ তাকে করোনা সম্পর্কে সেভাবে বলা হয় নাই। শুধুমাত্র টেলিভিশনে বললে তো গ্রামের মানুষ শুনবে না, শুধুমাত্র পত্রিকায় লিখলে আর সার্কুলার দিলে তো গ্রামের মানুষ শুনবে না। তাহলে গ্রামের মানুষ শোনার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াতে তো বাংলাদেশ ওয়ান অফ দ্য সাকসেসফুল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। বা বাংলাদেশ দেখিয়েছে যে পরিবার পরিকল্পনা, এইচআইভি এইডস এবং অন্যান্য ডিজাস্টার ম্যানেজমেন্টে অন্যান্য ভাবে মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করতে হয়, মানুষকে কিভাবে মাঠে নামাতে হয়, মানুষকে কিভাবে কাজে নামাতে হয়। কিন্তু এইবার তো গত 15 মাস চলে গেল, আমরা তন্ত্রের বাহিরে তো আসতে পারলাম না, আমরা তন্ত্রের বাহিরে তো এই সমস্যাগুলোর কিভাবে সমাধান করা যায় এগুলো নিয়ে আপনার কাছে আমি আবার আসবো। ধন্যবাদ আপনাকে। জনাব ইশতিয়াক রেজা, সীমিত লকডাউন, কঠোর লকডাউন, শাটডাউন নাকি সাধারণ ছুটি, জনগণকে এমন ধাঁধায় ফেলার কারণটা কি এবং এর ফলাফলটা কি? সাধারণ মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলার মানেটা কি? এই মানেটা হলো যারা এসব করছেন তারা বলতে পারবেন, কিন্তু পুরো পরিস্থিতিটা যদি আমরা একদম শুরু থেকে দেখি, গত 1.5 বছরের চিত্রটা আমরা দেখি, তাহলে আমরা খুবই একটা, আমি বলবো যে আমরা কোনো পরিষ্কার চিত্র পাই না যে এই করোনাকে নিয়ন্ত্রণ করার সত্যিকারের অর্থে কৌশলটা কি। দেখেন, আপনার কাছে তো 3টা টার্গেটকে সামনে রেখে এগোতে হতো। একটা হলো যে আপনি এমন একটা মেসেজ তৈরি করবেন এই ভাইরাস থেকে যাতে মানুষ মুক্তি পেতে পারে, মানুষ সচেতন হতে পারে, সেই বার্তাটা কিন্তু আমরা দেখি নেই। দ্বিতীয় হলো আপনার জীবনকে বাঁচাতে হবে। সুতরাং জীবন বাঁচানোর জন্য যেসব আয়োজন প্রয়োজন আছে, তা হসপিটাল ব্যবস্থাপনা, আপনার স্বাস্থ্য ব্যবস্থাপনা, অন্যান্য যে লজিস্টিক্স আছে সেটা। 3 নম্বর হলো জীবিকা, অর্থাৎ অর্থনীতিকেও আপনার বাঁচাতে হবে। তাহলে 3টার সমন্বয় করে যে একটা প্রচেষ্টা নেওয়া, তার আমরা কখনো দেখি নাই বাংলাদেশে। আমি বলবো লকডাউনের ব্যাপারে, এই করোনার ব্যাপারে বারবার বেশ কিছু ভুলের পুনরাবৃত্তি ঘটেছে। একটা হলো আপনি দেখেন, প্রথম যখন লকডাউন দেওয়া হলো বা সাধারণ ছুটি, সেটাও কিন্তু দেওয়া হয়েছিল 26শে মার্চ ছুটি ছিল, ঈদ ছিল, সেটাকে সামনে রেখে কয়েকদিন গ্যাপ দিয়ে, ফলে দলে দলে মানুষ ভিড় করে করোনাকে উপেক্ষা করে মানুষ ফেরিঘাটে গেছে, রাস্তার মোড়ে মোড়ে ভিড় করেছে, ট্রাকে করে, মাইক্রোবাসে করে, কারে করে কিন্তু মানুষ গিয়েছে। ঢাকা থেকে একটা মাছিও বেরোতে পারবে না এরকম হুমকি দেওয়ার পরেও কিন্তু মানুষকে ঠেকানো যায় না, মানুষ কিন্তু ঠিকই গেছে। এতে করে যেটা হয়েছে, করোনার উপকার হয়েছে কিন্তু মানুষের ক্ষতি হয়েছে এই ঠাসাঠাসি গাদাগাদি করে যাওয়াতে। এরপরে যতবার আমরা এই কাজ করেছি, প্রত্যেকটা ঈদে একই কাণ্ড ঘটেছে। কিন্তু এই যে আধা লকডাউন, কখনো পুরা লকডাউন,
কখনো কঠোর স্বাস্থ্যবিধি, এবং এই যে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ইত্যাদি শব্দগুলোকে আমরা একটা বিমূর্ত শব্দে রূপান্তরিত করেছি। ফলে মানুষের কাছে এর কোনো স্বচ্ছ ধারণা নেই আসলে স্বাস্থ্যবিধি বলতে কী বোঝায়, লকডাউন বলতে কী বোঝায়, এবং লকডাউনের গুরুত্ব হারিয়েছি আমরা। এবং সত্যি কথা বলতে অনেকটা যেন লকডাউনের একটা বাংলাদেশ ভেরিয়েন্ট তৈরি করেছি আমরা। সো এই যেটা হবার তাই হয়েছে। যখন সারা পৃথিবী লকডাউনে ছিল তখন আমরা ঠিকমতো লকডাউন করি নাই। এখন সারা পৃথিবী টিকা নির্ভর হয়েছে লকডাউনকে ঝেড়ে ফেলে, এখন আমরা লকডাউন করছি। পুরো প্রক্রিয়াটা দেখেন। আসলে তো এখানে যারা আছেন ডাক্তাররা, এটা একটা পিওর সায়েন্স না, করোনা ব্যবস্থাপনা। এটাকে যদি আপনি অনার্স ধরেন, সাবসিডি হবে আপনার অন্যান্য বিষয়গুলো, হসপিটাল ম্যানেজমেন্ট, সাবসিডিরি হবে ইকোনমি, সাবসিডি হবে বাংলা সাহিত্য ইত্যাদি। কিন্তু আপনি সাবসিডিতে পাশ করলেন, অনার্সে পাশ করলেন না, কোনো লাভ হবে না। তেমনি অনার্সে পাশ করলেন, সাবসিডিতে পাশ করলেন না, তাতে অনার্সের রেজাল্ট আটকে থাকবে। আমার ধারণা আমাদের অবস্থাটা কিন্তু অনেকটা সেরকমই হয়েছে। জনাব ইশতিয়াক যা আমরা কিন্তু কি কারণে জানো বেশ আপনাদের মানে কোনো কিছুকে গুরুত্ব দিই না কিংবা আমলে নিই না। যেরকমটি আমরা দেখেছি যখন ভারতীয় ভ্যারিয়েন্টের প্রচণ্ড খারাপ অবস্থা আমরা দেখলাম, আমরা কিন্তু আলোচনা করেছি, আমরা বারে বোঝানোর চেষ্টা করেছি যে যদি আমরা বর্ডারগুলো খুব শক্তভাবে আমরা বন্ধ না করি কিংবা এইভাবে অবাধে যাতায়াতের ব্যবস্থা যদি বন্ধ না করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য বিপর্যয় আসবে। এমনকি আমাদের এই টকশোতেই আমরা যখন এটা নিয়ে আলোচনা করেছি তখন দায়িত্বপূর্ণ ব্যক্তি উনি রীতিমতো আমাদেরকে বলেছেন, আমার টকশোতে এখানে আপনাদের বলেছেন, আমি নামটি বলছি না, উনি এই টকশোতে ছিলেন, উনি বলেছেন যে আমরা আপনাদের ভুল তথ্য দিচ্ছি কিংবা আমরা উস্কানি দিচ্ছি কিংবা মানুষকে ভয় দেখাচ্ছি এরকম কিছু। তো আমাদের কথা হলো যে দায়িত্বপূর্ণ ব্যক্তিরা যখন এরকম কাজ করে তাদেরও তো আপনাদের মানে জবাবদিহিতার মধ্যে আনা প্রয়োজন। সেই কথাটাই বলছি। ফলে যেটা হয়েছে কি, মানুষ লকডাউনটা বলেন, করোনা বলেন, কোনোটাকেই সব কিছুকে শিখাই তোলে, স্বাস্থ্যবিধিকে শিখাই তোলে, যা যা আচরণ করার করেছে। মানুষকে আপনি হয়তো বলতে পারেন মানুষ মানছে না, অবশ্যই মানুষ মানছে না, এত কিছু দেখার পরেও মানছে না। কিন্তু কেন মানুষকে মানানো গেল না, এই প্রশ্নের উত্তর কিন্তু খোঁজা খুব জরুরি। এবং এই যে বাংলাদেশের যে ইতিহাসে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যে কাজ করার যে দীর্ঘ ইতিহাস আছে, আমরা পোলিও নির্মূল করেছি, আমরা ইমিউনাইজেশন সাকসেসফুল করেছি, আমরা ফ্যামিলি প্ল্যানিং সাকসেসফুল করেছি। সেখানে কাদের ইনভলভমেন্ট ছিল? জনগণের সম্পৃক্ততা। আজকে কেন জনগণ দূরে, এই প্রশ্ন স্বয়ং সংসদে তুলছেন সরকারি দলের সংসদ সদস্যরা এবং সিনিয়র সংসদ সদস্য তোফাল আমাদের মতো লোক তুলছেন। সুতরাং এই উত্তরগুলো প্রয়োজন। সবচেয়ে বড় কথা যেটা হলো যে আমরা নীতি নির্ধারণী জায়গায় মানুষের পার্টিসিপেশনটা, একটা এত বড় জনস্বাস্থ্য সমস্যা, জনযোগাযোগটা আমরা তৈরি করতে পারলাম না, নীতি নির্ধারণী জায়গাগুলোতে মানুষের কথা উচ্চারিত হলো না। ফলে যেটা হয়েছে, আমরা হয়তো পুলিশি এবং প্রশাসনিক পদক্ষেপে দমন করতে চেয়েছি, কিন্তু করোনা দমনের বিষয় নয়। করোনা আপনাকে ছাড় দেয় না, আপনি তাকে ছাড় দিল, সে কিন্তু বারবার ছোবল মারছে। এবং আজকে যে জায়গায় এসে আমরা পৌঁছেছি, আমার কাছে মনে হয় যে আমরা অনেক বিলম্ব করে ফেলেছি। সরকার, হ্যাঁ, আমাদের যদি ইকোনমিক ব্যবস্থাপনার দিক থেকে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী জিডিপির 2-3% কিন্তু বিভিন্ন প্রণোদনায় দিয়েছেন, বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করেছেন মানুষকে। কিন্তু আপনি যখন লকডাউনের সময় স্টেক হোল্ডার ইন্টারেস্ট দেখতে চাইবেন, প্রথমেই কারা হাত বাড়ালো? গার্মেন্টস মালিকরা, যে তাদেরটা খোলা রাখতে হবে। তাহলে আপনি বাকিদেরকে আটকাবেন কি করে? 70 লক্ষ পরিবহন শ্রমিক, লক্ষ লক্ষ অন্যান্য সাধারণ মানুষ, ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে জড়িত কোটি কোটি মানুষ। তাহলে শেষ পর্যন্ত কোনো স্বার্থের কাছে যদি, অথবা আপনি যদি কম্প্রোমাইজ করেন, তাহলে করোনা অন্তত আপনাকে কম্প্রোমাইজ করবে বলে আমি অন্তত বিশ্বাস করি না। ডাক্তার আনোয়ার ইকবাল, ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের তাণ্ডব আমরা দেখেছি, কিন্তু শিক্ষা কতখানি নিয়েছি? ডেল্টা ভ্যারিয়েন্ট ঠেকাতে কার্যকর পদক্ষেপ আমরা কতটুকু নিয়েছি? ধন্যবাদ, এবং আর টিভির সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলি, আমি একটা কথা বলি, যেই ভ্যারিয়েন্টই হোক, সেটা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট হোক, ইউকে ভ্যারিয়েন্ট হোক, আমাদের আগের ভ্যারিয়েন্ট হোক, নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট হোক, ডেল্টা ভ্যারিয়েন্ট হোক, আমার তো পড়তে হবে মাস্ক। আমাদের তো কিছু টুলস, এটা সবাই জানি, কিন্তু আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কেন সবাই, এখন বাচ্চা ছেলে মেয়ে সবাই জানে যে পড়তে হবে মাস্ক, সেই মাস্কটা পড়ছি না। 1, 2, আমি কিছু কথা বলি। আপনি বলেছেন যে আমরা প্রথম দিকে নিয়ন্ত্রণ করেছি, নিয়ন্ত্রণ শব্দটা আমি একদমই ইউজ করতে চাই না। কমে গেছিল, ন্যাচারালি কমে গেছিল। আপনি দেখবেন যখনই কমে যায় তখন কিছু কিছু মানুষ এগিয়ে এসে বলে আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি, কিন্তু কিভাবে করেছে সেটা বলতে পারে না। কিন্তু যখন বেড়ে যায়, এখন যেমন কেউ কিন্তু আবার দায়িত্ব নেয় না, ঠিক আছে? আমরা কিন্তু দেখেন কয়েকটা নর্মস আছে পাবলিক হেলথ। দেখেন, আপনার যদি আজকে চোখে সমস্যা হয়, আপনি কিন্তু অপথলমোলজিস্টের কাছে যাবেন। আপনার যদি লিভারের কোনো সমস্যা হয়, আপনি লিভার বিশেষজ্ঞের কাছে যাবেন। আপনি
হার্টের কোনো সমস্যা হলে কার্ডিওলজিস্টের কাছে যাবেন। এই কাজটা হচ্ছে পাবলিক হেলথ ফিজিশিয়ান, যেটাকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলা হচ্ছে। এখন দেখা যাচ্ছে সবাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সবাই কিছু বলে দিচ্ছে, দ্যাট ইজ ওকে, কিন্তু ফিল্ড এক্সপিরিয়েন্স কি তাদের আছে? আমি একটু জিজ্ঞেস করতে চাই, আজকে যদি আপনার কোনো সার্জারি লাগে বা আপনার যদি অ্যানেস্থেসিয়া লাগে, আমি কিন্তু দিতে পারবো না। আমি ডাক্তার, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু সেটা পারবো না। যার যার কাজ তাকে তাকে না দিয়ে অন্যদের দিয়ে করালে যা হয় তাই আমাদের দেশে হয়েছে। আমি একটা তথ্য দিই, যেমন ধরেন এই যে জনপ্রতিনিধিদের আমরা দোষ দিতে চাই, আসলে তাদের তো দোষ নাই। আমি বলি এটা তো একটা সংক্রামিত ব্যাধি। আপনি বলেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই পর্যন্ত জনপ্রতিনিধিদের সাথে কি একটা মিটিং করেছে? করা যেত না? যে এইভাবে আপনারা কাজগুলো করেন, এই কাজ করলে আমাদের এই উপকারটা হবে। যেমন আরেকটা তথ্য দেই, যেমন আমরা যেমন মাস্ক, ডিস্টেন্স, হাত ধোয়ার কথাটা বলি, এটা সবাই জানি, কিন্তু আর যে তিনটে ইনস্ট্রুমেন্ট আছে আমাদের, যেটা হচ্ছে কোয়ারেন্টাইন, লকডাউন এবং ভ্যাকসিন, আমি যে দুইটা ভাগ করে দিলাম। এখন কোয়ারেন্টাইন দিলেই 14 দিনের কোয়ারেন্টাইন দিতে হবে, এখানে কিন্তু আর কোনো ইফ অ্যান্ড বাটস নাই। আমাদের দেশে শুধু দেখা গেল, প্রথম দিককার কথা বলছি, এখনো মানে আপনার জিনিসটা হচ্ছে এই, দেখা যায় বাংলাদেশের ধনীর দুলালরা দেশে ফিরলে তারা কেন যেন 3 দিনের মাথায় মায়ের কোলে চলে যেতে চায়। যে কারণে আমাদের দেশে যতবারই 14 দিনের কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছে, সেটা কমিয়ে 10 দিন, 7 দিন, 3 দিনে নিয়ে আসছে। 3 দিন কোয়ারেন্টাইন দিয়ে তো আপনার কোনো লাভ হবে না। এখন সেই কথাটা যদি এখন অন্যরা এটা জাজ করে ডাক্তারদের বাদ দিয়ে, তাহলে তো ভালো, তাহলে তো কিছু করার নেই। আমি কিন্তু গুগল পড়ে, ইন্টারনেট পড়ে অনেক তথ্য আপনাকে দিতে পারবো, কিন্তু আপনার যে প্র্যাকটিক্যাল আপনার নলেজ, আমার যে ইমপ্লিমেন্টেশনের নলেজ, সেটা তো অন্যদের নাই। যেমন এই যে একটু আগে বললেন আর আমাদের ভাই, যে দেখেন লকডাউন কিন্তু একটা টেম্পোরারি প্রসেস, আমরা কিন্তু এটা সবসময় দিতে চাই না। কেন দিব? আমরা কি জীবিকার কথা কি আমাদের মাথায় নাই? আমরা কি বাংলাদেশের নাগরিক না? কিন্তু এই মুহূর্তে যদি আপনি না দেন, রাস্তা টেনে না ধরেন, এবং তখন আবার যদি জীবিকাকে টেনে নিয়ে আসেন, তাহলে আপনারাই সিদ্ধান্ত নেন যে লকডাউন দিয়েন না, রেখে দেন, দেখি কি হয়। তখন যখন শ্বাসকষ্ট উঠে রাস্তায় রাস্তায় মানুষ, যখন আমরা যখন আপনার হাসপাতালে জায়গা দিতে পারি না, তখন কি অবস্থাটা হয়? এই যে মার্চে থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত যে ঢাকা শহর খেয়েছিল, সেই চিত্রটা মনে করে কি আমরা কিছু করতে পারবো বলেন? তো এখন এই যে লকডাউনের কথা একজন বলল, লকডাউন দিয়ে কিছু হবে না, হতে হবে, কারণ আছে। আপনার যে এখন ঊর্ধ্বগতিটা, হ্যাঁ, এই যে আজকে বললেন আপনি 8,000 সামথিং, আপনি যত টেস্ট বাড়াবেন অত কিন্তু অ্যাবসলিউট ভ্যালুটা বাড়বে, বাট আমরা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে কিন্তু কাউন্ট করতে পারবেন না। আপনার ধরতে হবে 23.9, আজকের যদি আপনি পার্সেন্টেজ ধরেন, সেটা দিয়েই কিন্তু ক্যালকুলেশন করে। তারপরে দেখেন আবার কিছু কিছু অর্গানাইজেশন এমন সব তথ্য দিয়ে দিচ্ছে, যেমন ধরেন 71% আপনার অ্যান্টিবডির কথা বলেছে আইসিডিডিআরবি। আমি এটা একটু ক্লিয়ার করে দেই, দর্শকদের জন্য সুবিধা হবে। যেমন ওনাদের স্টাডি কিন্তু ঠিক আছে, ওনাদের রিপোর্টও ঠিক আছে, ওনাদের রেজাল্টও ঠিক আছে, বাট একটা জিনিস ওনারা ভুল করেন, সেটা হচ্ছে আপনি দেখেন আমাদের যে চিকুনগুনিয়া হয় আমাদের, সেটার যে অ্যান্টিবডি তৈরি হয়, সেটা কিন্তু লাইফ লং থাকবে। আর কিন্তু আপনার কখনো চিকুনগুনিয়া একবার যার হয়েছে তার কিন্তু হবে না। ডেঙ্গির ক্ষেত্রেও তাই, ডেঙ্গির 4টা স্ট্রেন আছে, এক একটা স্ট্রেন দিয়ে যখন হয়, সেই স্ট্রেন দিয়ে কিন্তু আর কখনো ডেঙ্গি হবে না। কিন্তু করোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যখন অ্যান্টিবডি তৈরি হয়, সেটা 3 মাস থেকে 4 মাসের বেশি থাকে না, চলে যায়। ওনারা যেটা করেছেন, ওই পয়েন্ট অফ টাইমে তারা অ্যান্টিবডিটা একবার দেখেছে। এখানে যেটা ওনারা ভুল করেছেন, সেখানে হচ্ছে এই যে আমাদের যে আসল অ্যান্টিবডি, সেটাকে বলে নিউট্রালাইজিং অ্যান্টিবডি, সেটা আমাদের এখানে সরফুদ্দিন স্যার আছে, আমি যদি ভুল বলি উনি কারেক্ট করে দিবেন। আমাদের এখানে নিউট্রালাইজিং অ্যান্টিবডি দেখার কোনো যন্ত্রই নেই, আমাদের উপায়ও নেই। তো নিউট্রালাইজিং অ্যান্টিবডি আপনাকে প্রোটেকশন দেয়। তো নিউট্রালাইজিং অ্যান্টিবডি যদি আপনি নাই কাউন্ট করতে পারেন, তাহলে আপনি এই তথ্যটা এখন দিয়ে, যেখানে দেশে মাস্ক পরছে না মানুষ, তারা ভাববে কি আমি 71% হয়ে গেছে আর 9% হলেই তো আমার হার্ড ইমিউনিটি হয়ে যাচ্ছে, হুইচ ইজ এ রং। এবং তারা যেটা নিয়েছে, এখানে তিনটা গ্রুপের লোক, এই হার্ড ইমিউনিটির ব্যাপারটি নিয়ে আপনার কাছে আমি আবার আসবো, আর একটু বিস্তারিত শুনবো। জি, আমরা এখন অধ্যাপক ডাক্তার শরীফুদ্দীন আহমেদ আপনার কাছে যেতে চাই। জনাব অধ্যাপক ডাক্তার শরীফুদ্দীন আহমেদ, করোনায় রোগী যে হারে বাড়ছে, তার সামাল দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কতখানি আছে, এই প্রশ্নটি বিরতির পূর্বে আপনার কাছে আমার ছিল। ধন্যবাদ আপনাকে। প্রথমে বলি যে করোনা মুক্ত বাংলাদেশ চাই আমরা, এটাই আজকের আলোচনার মূল প্রতিপাদ। জি, আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে সারা বাংলাদেশে এখন ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার ফলে এখন গ্রামে গঞ্জে কিন্তু
এখন চিকিৎসার প্রয়োজন দেখা দিয়েছে। আগে শুধু ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী বিভাগীয় শহরে ছিল এবং আগে বলতো মানুষ বড় লোকের রোগ, এখন বলছে না এটা সবার রোগ। এটা ইতিমধ্যে প্রমাণিত এবং এখন ঘরে ঘরে গ্রামাঞ্চলে এবং উপজেলা, জেলা লেভেলে আমরা যে রোগীর সংখ্যা দেখছি, মৃত্যু হার সে কারণে এত বেশি। সংক্রমণের হারও আজকে আপনি 24% প্রায়, এটা কিন্তু এ পর্যন্ত রেকর্ড। আর 119 জন এটাও রেকর্ড। আমরা যদি এটা এইভাবে দেখি যে যে পরিমাণ সংক্রমিত হচ্ছে, সেই সংক্রমিত রোগের কারণে আজকে ঢাকা শহরেও কিন্তু প্রতিটা হাসপাতালে আমি মনে করি যে আমাদের এখন আর জায়গা নেই। আমি আমার বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে বলি যে গত 24 ঘন্টায় প্রায় 30 জন নতুন রোগী এসেছে বিভিন্ন জেলা থেকে, বাইরে থেকে, এবং আমি আইসিইউতে এখন নতুন রোগী দেওয়ার মতো আমার কোনো স্থান নাই এবং কেবিনেও একদম সম্পূর্ণ পূর্ণ। এই অবস্থার জন্য আমি যদি বলি যে আমার সক্ষমতা আমার শুধু না, সারা বাংলাদেশে কিভাবে এখন আমরা বাড়াতে পারি। প্রথমত, যে সমস্ত হাসপাতালে করোনা চিকিৎসা হয় সেখানে অক্সিজেনের সাপ্লাইটা যেন নিরবিচ্ছিন্ন থাকে, তার জন্য ব্যবস্থা করা। উপজেলা, জেলা লেভেলে অক্সিজেন সিলিন্ডার এবং হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা রাখাটা আমাদের এখন খুব জরুরি প্রয়োজন। সব জায়গায় কিন্তু এতটা নাই। আপনি যে প্রশ্নটি করছিলেন যে সক্ষমতা কি আছে, সব জায়গায় নাই বলেই কিন্তু পেরিফেরি থেকে এখন অধ্যাপক ঢাকা ডাক্তার শহরে শরীফুদ্দীন আহমেদ, এখানেই আমার কিন্তু প্রশ্ন যে এই আলোচনাটাই যে হাই ফ্লো অক্সিজেন আমাদের উপজেলাতে পর্যন্ত লাগবে, গত বছর ঠিক এই সময় এই আলোচনাটি হয়েছিল, কিন্তু মানে গত জুনে যদি আমরা এই আলোচনা করে থাকি তাহলে পরে সেটা নিয়ে আমরা 1 বছর পরে কেন সে আলোচনা করছি, কেন সেই সমাধান হলো না? জি, এক্ষেত্রে প্রথমত আমাদের কিন্তু ওই যে বললাম আমরা খুব বেশি অ্যাগ্রেসিভ হই, আবার হঠাৎ করে আমরা অফ হয়ে যাই। যেমন ধরেন মার্চ এপ্রিলে যখন দেখা গেল অনেক বেশি, তখন আমরা ভাবলাম যে সমস্ত জেলায় জেলায় অক্সিজেন প্লান্ট দেব। যেই মে জুনে এসে কমে গেল, আমাদের কিন্তু আগ্রহটা যেন হারিয়ে গেল। আমি যেমন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে 5 কিলোলিটারের জায়গায় আমরা 20 কিলোলিটারে উন্নীত করেছি এখন অক্সিজেন সাপ্লাই, অর্থাৎ আমার বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে আর কোনো সমস্যা নাই। কিন্তু আমরা বেড বাড়ালাম 100টা, আমরা আইসিইউ বাড়ালাম 20টা, সবকিছু করেছি। এইরকম সক্ষমতা কিন্তু সব জায়গায় বাড়ানো উচিত ছিল এবং আমি এখনো মনে করি ঢাকা মেডিকেল, মুগদা, সরোয়ার্দী, মিটফোর্ড সহ, এটা তো মেডিকেল কলেজ, সব মেডিকেল কলেজে, এখন তো সাতক্ষীরাতেও, আগে তো সাতক্ষীরাতে এই সক্ষমতা ছিল না, এখন সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সব জায়গায় কিন্তু জেলা হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, যেটা তারা ভাবতেও পারে না। রোগী 3-4 গুণ হয়েছে। সেই ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস বলবো। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে প্রথমেই মাত্র 15 দিনের মধ্যে যখন দেখলো করোনা সংক্রমণ এত বাড়ছে কিন্তু আমাদের ম্যান পাওয়ার নাই, উনি 3,000 চিকিৎসক, 3,000 নার্স, তাদেরকে কিন্তু 15 দিনে নিয়োগ দিয়েছিলেন। কেন? তখন হঠাৎ করে জানা গেল করোনার কারণে যে আমার স্বাস্থ্য ব্যবস্থায় আসলে এত পথ শূন্য আছে। এখনো আমি মনে করি যে যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আমরা যদি নতুন করে একবারে পিএসসির মাধ্যমে নিতে যাই অনেক দেরি হয়ে যাবে। অ্যাডহক ভিত্তিতে হলেও 6 মাস 1 বছরের জন্য আমরা যদি ডাক্তার, নার্স এখন নিয়োগ দেই যারা বসে আছে, তাদের যদি ট্রেনিং এর ব্যবস্থা করি এবং সাথে সাথে অক্সিজেনের প্ল্যান্ট এবং সাথে সাথে হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা না করি, আমার মনে হয় যে সমস্ত রোগীদের সামাল দেওয়া কঠিন হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় যে জিনিসটি, মাস্ক পরার পাশাপাশি আমাদের এই লকডাউনের ব্যাপারে আমি একটা কথা বলি যে একটা পিলার যদি ভেঙে নড়বড়ে থাকে, ঘরটা কিন্তু পড়ে যায়। আমি মনে করি যে লকডাউন মানে লকডাউন, এবং এটাকে আমি ঘরবন্দি শব্দটা ব্যবহার করতে চাই। সবাইকেই ঘরবন্দি করব, কেউই এখানে গার্মেন্টস হোক, পরিবহন হোক, কাউকেই কোনো ছাড় দেওয়া যাবে না। এই 15 দিন সবাইকে ঘরে রাখতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি আর একটা কথা বলবো, আমরা যারা বিত্তশালী, আসুন আমরা সবাই মিলে এবং সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী সংগঠন এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সবাই মিলে যারা দিন আনে দিন খায়, যারা গরিব মানুষ, তাদের খাবারের ব্যবস্থা করব। সেটা গ্রাম পর্যায়ে থেকে হোক আর শহর পর্যায়ে হোক। ইভেন গ্রাম পর্যায়ে এখন কি করতে হবে, হেলথ অ্যাসিস্ট্যান্ট, এফডব্লিউভি, গ্রাম পুলিশ এবং অন্যান্য যে সমস্ত সহযোগী সংগঠন আছে, তাদেরকেও এখন কিন্তু সম্পৃক্ত করে বাড়িতে বাড়িতে খাবারের পাশাপাশি আমরা মাস্ক দেব এবং আমরা ভলেন্টিয়ার তৈরি করব বিভিন্ন জায়গায়, স্কুল কলেজ, যে কথাটি একটু আগে আমরা আলাপ করছিলাম, যে আমরা সেই ভলেন্টিয়াররা যাদের মাস্ক নাই তাদের মাস্ক দেব। ঘর থেকে বেরোলে কেন বেরোচ্ছে, তাকে যেমন খাবারটা কিনে সে ঘরে চলে যাবে, বাইরে থাকবে না, কোথাও আড্ডা দিতে পারবে না, চা খেতে পারবে না। এবং সেই জিনিসগুলো যদি আমরা না করি, হোটেলে বসে খাওয়ার ব্যবস্থা কিন্তু কোনো জায়গায় করা যাবে না। এটা এত ইনফেকশাস। আমি আপনাকে বলি
আমাদের ডাক্তাররা চিকিৎসা করতে গিয়েও আমি কয়েকজনকে আসতে শুনলাম 5-7 জন একদিনের মধ্যেই তারা আক্রান্ত হয়েছে। অর্থাৎ আমরা তো ফ্রন্টলাইনার হিসাবে জীবন বাজি রেখে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছে, তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে এই ডেল্টা ভেরিয়েন্টে, ডেল্টা প্লাস ভেরিয়েন্টে। সেই ক্ষেত্রে সবাইকে আমাদের এখন প্রোটেক্টেড থাকতে হবে। তারপরেও আপনাদেরকে আমি ঘরে থাকতে বলবো, চিকিৎসকরা চিকিৎসা দেবে, তারাও যদি প্রোটেক্টেড থেকে চিকিৎসা দেয়, তারাও যেন আক্রান্ত না হয়, তাহলে এক পর্যায়ে চিকিৎসা দেওয়ার লোকও আমরা হয়তো নাও পেতে পারি। জি ধন্যবাদ, আমি ধন্যবাদ। জি আপনার কাছে আবার আসবো পরে। জনাব নুরুল আনোয়ার, কঠোর লকডাউন কিংবা শাটডাউনের সুফল পেতে দেশের পুলিশ বাহিনীর কি ধরনের ভূমিকা রাখার সুযোগ আছে বলে আপনি মনে করেন? আমি শুরুতেই বলবো, বেশ কয়েকজন বিজ্ঞ আলোচক ওনারা কথা বললেন, যেহেতু ওনাদের বিষয়টা ওনাদেরই প্রাসঙ্গিক অনেকগুলি মূল্যবান কথাবার্তা ওনারা বলেছেন, যেটা কিন্তু যদি আমরা সবাই খেয়াল করি, যারা এই অনুষ্ঠান দেখলো, দেশের জনগণ যদি এটাকে ফলো করে, তাইলে কিন্তু যথেষ্ট। আমরা মাঝে মাঝে কিছু কথাবার্তা শুনতে পাই, বিশেষ করে প্রথমে বলবো এটা পাবলিক হেলথ সম্পর্কিত সমস্যা। এদেশে 1916-17 সাল থেকেই কলেরা, প্লেগ, বসন্ত ছিল মহামারীর মতো। এবারে এটাকে বলি আমরা অতিমারি। এটার জন্য প্রিভেনশনের জন্য টিকা বা যাই বলি না কেন, পরীক্ষার জন্য যেটুকু সময় দেওয়া দরকার সেই সময়টুকু আমরা কিন্তু পাই নাই। খুব দ্রুততার সাথে আমরা কিছু টিকা বের করলাম এটাকে ঠেকানোর জন্য। আমরা সাধারণ অভিজ্ঞতা থেকে বলি, অনেকে এটা নিয়ে নানা রকম সমালোচনা করেন, সরকারের করেন, কর্তৃপক্ষের করেন, ডাক্তার চিকিৎসকদেরও করেন, হাসপাতালেরও করেন। আমি বলবো এর কোনো এসওপি তো আগে ছিল না, এই রোগটা তো এই দেশে ছিলই না। এই রোগের চিকিৎসা কি, সমস্যা কি, কিভাবে কি হয়, আমাদের চিকিৎসকগণ তো জানতেন না। এটা জানতে তো সময় লাগে, যে কোনো জিনিস অভিজ্ঞতার দ্বারা মানুষ সমৃদ্ধ হয়। আমাদের চিকিৎসকগণ গত বছর থেকে এটা নিজের জীবন দিয়ে, নিজেরা অনেকে জীবন প্রাণ দিয়ে এটা সমস্যাটা দেখেছেন এবং এটা সমাধানের পথটা ওনারা আমাদেরকে দিয়ে গেছেন, আমাদেরকে অনেকটা ভালো রেখেছেন আমি বলবো। তারপরে বলবো, আপনার প্রশ্নটা হচ্ছে যে এক্ষেত্রে পুলিশের ভূমিকা কি। আমি পুলিশের ভূমিকার আগে বলবো, প্রথম হচ্ছে যেটা আমি সাধারণ মানুষ হিসেবে বুঝি, আমার একটা দেহ আছে, এটা নাক মুখ দিয়ে ঢোকে এবং হাতে যদি আমার স্পর্শ হয়, না নর্মালি হাতে স্পর্শ হয়, এই কটা জিনিসকে যদি আমি অ্যারেস্ট করতে পারি, সামাল দিয়ে রাখতে পারি, তাহলে এটা আমাকে আক্রান্ত করবে কম, আমি কম আক্রান্ত হব, একটা বড় ঝামেলাই চলে যায়। এরপরে যে বিষয়টা আসে কোয়ারেন্টাইন, এটা নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা হলো। তো আমি মনে করি যেটা সাধারণ লেমেন হিসাবে 14 দিন যদি একটা মানুষ আটক করে রাখা যায় বা আটকিয়ে রাখা যায় বা আবদ্ধ থাকে, তাহলে পর রোগটা ছড়ানোর সম্ভাবনা থাকে না। যা কিছু 14 দিনের মধ্যে বোঝা যায় লোকটা আক্রান্ত কি আক্রান্ত না। এটা যদি আমরা স্ট্রিক্টলি করতে পারি, ওই যে কাউকে খাতির করে 3 দিন 5 দিন 7 দিন এ পরীক্ষা করার সুযোগ নাই। যদি পরীক্ষা করার কারণে কিন্তু আজকে আবার আমরা বলি থার্ড ওয়েভ, যাই বলি না কেন, আজকে ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছি আমরা। আরেকটা জিনিস হচ্ছে যে এটা হয়ে যাতে না হয় কিছু আপনি তো এগুলো সচেতনতার কথা বলছেন, আপনি তো সচেতনতার কথা বলছেন, যেটা আমরা বলছি পৃথিবী জুড়ে যেটা দেখা যাচ্ছে, সচেতনতার কথা বললেও অনেক মানুষই সেটা আমলে নেয় না, এবং সেজন্য আইনের একটি কঠোর বিধি নিষেধ করা হয়। এবং আমরা দেখেছি উন্নত বিশ্বে অনেক জেল জরিমানা থেকে শুরু করে অনেক অর্থদণ্ডের ব্যবস্থাও করা হচ্ছে, কঠোর আইনের প্রয়োগ করা হচ্ছে। সে ব্যাপারে আপনার কাছে শুনতে চাচ্ছি। আমি সেই জায়গায় যাব। আমি তো সেই যাওয়ার আগে আমার মনে হয় যে আমরা হেঁটে যেতে পারি। আবার যদি গ্যালোপিং করে যাই, অনেকগুলি জায়গা আমরা ছেড়ে যাব, গ্যালোপিং করার সুযোগ নাই, আমাদেরকে হেঁটেই যেতে হবে। এখন যে প্রশ্নটা আপনার বারে বারে আপনি আমাকে করছেন, সেটা হচ্ছে এই লকডাউনের সময় মানুষকে নিয়ন্ত্রণ করা। পয়লা আপনি খেয়াল রাখবেন, এদেশে জনসংখ্যা কত, কাগজ কলমে 16 কোটি, আমি তো মনে করি 20 কোটির কম না। এই 20 কোটি মানুষকে, বাঙালিকে, আমাদের দেশের মানুষের চরিত্র সবাই আমরা জানি, এদেরকে সামাল দিয়ে রাখা তত সোজা নয় যতটা মনে হয় বাইরে থেকে। এখন প্রথম দিকে যখন লকডাউনটা হচ্ছিল, কিছু কড়াকড়ি করা হয়, আমরা সুফলও পেয়েছিলাম খুব দ্রুত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ির জন্য, সে ম্যাজিস্ট্রেট হোক, পুলিশ হোক, অনেক সমালোচনার মুখোমুখি আমরা হলাম, যে কারণে আমরা এই জায়গা থেকে সরে আসলাম। অর্থাৎ পুলিশও মনে করলো আমার কি, এটা তো আমার কাজ না,
মূল কাজের মধ্যে এটা নাই, আমার চার্টার অফ ডিউটির মধ্যে এটা মোটেই নাই। আমি কেন এর মধ্যে গিয়ে ঝামেলায় পড়ি? ম্যাজিস্ট্রেট সাহেব মনে করলেন এত ডাক্তারদের ব্যাপার, আমি কেন বিপদে পড়ি? সবাই কেমন যেন গাছারা ভাব দিলেন, সরকারও মনে করলেন সমালোচনা করে লাভ নাই, সেনাবাহিনীকে দিয়ে আবার প্রত্যাহার করে নেওয়া হলো, সেনাবাহিনীকে রাখা হলো না। তা আমি মনে করি যে যদি আমরা মনে করি, সবাই চাই আমাদের দেশে এই করোনা থেকে আমরা অন্তত নির্মূল করতে পারবো কিনা, এটা বিশেষজ্ঞরা বলতে পারবেন। একটা গ্রহণযোগ্য অবস্থানে যদি আসতে চাই, অর্থাৎ যে সহনীয় অবস্থানে যদি আসতে চাই, আমরা আমাদের নিকট আত্মীয় স্বজন যদি লাশ হিসাবে দেখতে না চাই, আমাদের যে কাজটা পয়লা করতে হবে সেটা হচ্ছে খুব কঠোর ভাবে এই যে সামনে যে সময়টা আমরা শুনতে পাচ্ছি, এই শাটডাউন, লকডাউন, এইসব ঢিলা টাইট এসবে না গিয়ে একটা সিদ্ধান্ত হওয়া দরকার। নেক্সট 14 ডেজ আমরা খুব বেরহম হব সব জায়গাতে, সব কিছুতেই, যেগুলো না হলেই নয় সেই জিনিসগুলো রেখে বাকি সব আমরা বন্ধ রাখবো। এ অন্তত 14 দিন রেখে দেখি আমরা কি ফলটা পাই। একটা ভয়াবহ সময় কিন্তু আমাদের সামনে আসছে, খেয়াল রাখবেন সবাই। কোরবানির সামনে গরুহাট, ইন্ডিয়া থেকে গরু আসবে আর নর্থ বেঙ্গল থেকে গরু আসবে, যেখানে ভারতীয় ভ্যারিয়েন্ট আসছে। এই গরু এসে ঢাকা শহর বা চট্টগ্রাম সহ বড় বড় শহর এলাকায় কিন্তু ছড়িয়ে দিবে। এই একটা ভয়ঙ্কর দিক। ঈদের সময় লোককে আপনি যত কিছু করেন না কেন ঠেকিয়ে রাখতে পারবেন না। এরা ওই নদীটা পার হবে, যমুনা নদী পার হবে ডুবসাঁতার দিয়ে, গিয়ে হলে ওপারে যাবে, গিয়ে বাড়ি ঘরে যাবে। এটা যদি আমরা ঠেকাতে পারি কোনোভাবে, মনে করি যে 71 সালে যুদ্ধের মতো অবস্থায় নিয়ে গিয়ে যদি আমরা ঠেকাতে পারি 14 দিন ঈদের সময়টা, আমার বিশ্বাস যে আল্লাহ পাক আমাদের প্রতি মেহেরবান হবে। জি ধন্যবাদ সেক্ষেত্রে পুলিশকে, যে পুলিশ হোক, বিডিআর হোক, আর্মি হোক, সবাইকে যারা মাঠে থাকবে তাদেরকে জনগণ এবং সকলে সহায়তা করেন, সমর্থন করেন, তাহলে এটা করা সম্ভব। জি শুধুমাত্র কারোর উপর ছেড়ে দিয়ে আমরা বসে থাকলে হবে না। ধন্যবাদ আপনাকে জামালউদ্দিন ইসলাম বাবু। দেশের যে কোনো ক্রান্তিকালে দুর্যোগ মোকাবেলায় আমরা সবসময় রাজনীতিবিদদের প্রথম সারিতে পেয়েছি, কিন্তু এবার রাজনীতিবিদদের দেখছি না, কারণটা কি? দেখেন, রাজনীতিবিদদের দেখছেন না এটা ওইভাবে দোষারোপ না করে এইভাবে বলা যায় যে এইবারের যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য ফ্রন্টলাইনে আরেকটা বেস বেরিয়ে আসছে। যেমন প্রথমেই প্রাণ দিতে হয়েছে ডাক্তারদের। আমরা দেখেছি অসংখ্য ডাক্তার মৃত্যুবরণ করেছে, জীবন বাজি রেখে তারা ঝাঁপিয়ে পড়েছিল, মোকাবেলা করতে সক্ষম হয়েছে। আমাকে ডক্টর ইকবাল সাহেব বলেছেন কে মোকাবেলা করবে, ওনারাই মোকাবেলা করেছিলেন, প্রথম ডাক্তাররাই প্রাণ দিয়েছিল। এবং ডাক্তারদের দেখা দেখি আমরা দেখেছি সেই সময়ে ওনাদের যত ডাক্তার আছেন এবং যত স্বাস্থ্য সহকারী আছেন তারা কিন্তু মাঠে ছিল, খুবই ধৈর্য এবং সহ্য নিয়েই কিন্তু তারা মাঠে ছিল এবং কাজগুলি করেছেন। সরকারের প্রতিটি দিক নির্দেশনা তারা মেনে এটা মেনটেন করেছেন। সেই ক্ষেত্রে একটি জায়গায় আমাদের পরাজিত হওয়াটা স্বাভাবিক, যেখানে উন্নত বিশ্বে বিভিন্ন দেশগুলিতে আমরা দেখেছি যে ওরা ব্যর্থ হয়েছে। লাশের স্তূপ দেখেছি, আমরা দেখেছি কিভাবে লাশ নিয়ে ট্রাকে ভরে ফেলে দিয়েছে। আমরা তো সেই সিন আশা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে বাংলাদেশে 20 লক্ষ লোক মারা যাবে, সেখানে কিন্তু মহান আল্লাহর রহমতে আমাদের চিকিৎসকদের মনোবল এবং সেই সাথে সাথে যখন সন্তান যায় না বাবার লাশের সামনে, বাবা যায় না মায়ের লাশের সামনে, সেই রকম অবস্থা দেখেছি আমরা। তারপরেও কিন্তু দেখেছি এদেশের পুলিশটাই জানাজার নামাজে সবার আগে গিয়ে লাশ দাফন করে সাহস জুগিয়ে দিয়েছে। এমনিভাবে কারো যে অবস্থান সেটা যদি বিবেচনা করতে যাই তাহলে সবাইকেই দরকার। মিডিয়াগুলো প্রচার করেছে ব্যাপকভাবে, সবাই দায়িত্ব পালন করেছে, সরকার যেভাবে চেয়েছেন সরকারকে সেভাবেই সাহায্য করেছেন। সরকার এতে যেটা সাহস পেয়েছিলেন যে সবাই যখন আছেন, উনি রাজনৈতিক নেতাদের সাহায্য চেয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, উনি যাদের অর্থবিত্তের মালিক তাদের সাহায্য চেয়েছিলেন, জনগণের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন, সবাই কিন্তু নেমে পড়েছিল। কিন্তু ওই যে আমরা বললাম যে মজ্জাগত একটা বাঙালির যে একটা অভ্যাস, যখন থেকে একটু ভালোর দিকে তখন আমার সবাই গা ছাড়া দিয়ে দেয়। এই গা ছাড়াটা হয়ে গিয়েছে আজ আমাদের জন্য কাল। আর বিশেষ করে ভারতের এই অবস্থাটা আমাদেরকে আরও এই হঠাৎ করে সবার মনোবলকে ভেঙে দিয়েছে। আপনি আজকে দেখুন যে আমরা চারদিকে ভারত দ্বারা পরিবেষ্টিত, তারপরেও কিন্তু এখন পর্যন্ত আমরা টিকে আছি। সবাই বলেন
যদি ভারতের মতো অবস্থা হয় তাইলে বাংলাদেশের ডাক্তাররা হাসপাতাল নেই, চিকিৎসা নেই, কী অবস্থা হবে এটা কিন্তু বলছেন। কিন্তু যেখানে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্যসেবায় যারা এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ অবস্থান নিয়েছিলেন, তারা কি এই ভাইরাস থেকে রক্ষা পেয়েছে? নিশ্চয়ই না। তারা কি ভাইরাস ঠেকাতে পেরেছিলেন? তবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো দল মত নির্বিশেষে মানুষে মানুষে বন্ধুত্ব গড়ে তুলে সবাই একাকার হয়ে সরকারের নির্দেশনা মেনে আমাদের এবার মোকাবেলা করতে হবে। আমরা বারবার বলি লকডাউন, শটডাউন যেই নামেই ডাকি না কেন, আমাদের ঘরে থাকা দরকার, আমাদের সাবধান থাকা দরকার, আমাদের নিজেকে সেফ কাস্টডিতে আনা দরকার। আমরা যেটা বুঝতে চাই না, সরকার এটা বারবার বুঝাতে চান। সরকার তো জোর করে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, যে দেশে নিশ্চয়তা নেই সেখানে সরকার ইচ্ছা করলেই সব কিছু মানাতে পারবে না। এই সর্বদিন স্যার বলেছেন, কথাটা কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে, যে এবার আমাদেরকে ওই সিদ্ধান্তে যেতে হবে যা ঘর থেকে বেরোতে দেওয়া যাবে না। এই ডক্টর আনোয়ার সাহেব যে বলেন, উনি প্রতিনিয়ত বলছেন, কিন্তু এই বলাটাই আমাদের দেশে যথেষ্ট নয়। সবার জ্ঞান একরকম নয়। নৌকার মাঝি, ওই রাস্তায় যারা শ্রম দেয়, তাদের কাছে এই কথাটা মিথ্যে। তারা মনে করেন যে প্রতিনিয়ত আমাদের কাজ দরকার, কাজ শেষে আমাদের পেট ভরা থাকতে হবে, খাবার নিশ্চিত করতে হবে। সরকার কিন্তু প্রণোদনা দিয়েছেন, সরকার বারবার ত্রাণ দিয়েছেন, কিন্তু এ কি যথেষ্ট? আপনি বলুন, যে একটা পরিবারের 5 জন সদস্য সরকার কতটুকু দিতে পারবেন, সেই দিক কিন্তু বিবেচনা করতে হবে। তো সেই বিবেচনায় হয়তো আমরা অনেক সময় সহজ হয়ে গিয়েছে, সরকারের বিভিন্ন দিক থেকে প্রেশার হয়েছে। আমি বলতেছি আমার কথা, সরকার কিন্তু বলেন দেশ এবং দশের কথা, রাষ্ট্রের প্রতিটি মানুষের বিবেচনাবোধ থেকে সরকার সিদ্ধান্ত নিতে হয়, সরকার সেইভাবে কথা বলতে হয়। সরকারের অনেক হাত রয়েছে, সরকারের হাত অনেক বড়, তিনি সবগুলি হাতকে নিয়ে কাজ করেন, যার কারণে সরকার হয়তো যে সিদ্ধান্তটা নিচ্ছেন, আমার কাছে আপনার কাছে একদিক থেকে এটাকে যদি খামখেয়ালি মনে হতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতার নিরিখেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। এখন আমি যদি বলি যে গার্মেন্টস 70 লক্ষ কর্মচারী, ওরা কিন্তু এই গার্মেন্টসে যখন টেস্ট করা হলো, আমরা কিন্তু সেখানে কিন্তু ভাইরাসটা পাইনি, কমই পেয়েছি। কারণ কি? 0.3%। জিরো জিরো 0.3%, হ্যাঁ, 0. এটা কোনো পার্সেন্টেজে পড়েন না। ওরা বলছে আর কি। তারপরে দেখুন স্পিনিং মিল, টেক্সটাইল মিল, এগুলোতে শ্রমিকরা কাজ করছে, সেখানে কিন্তু আমরা পাইনি। ডাক্তাররা নিশ্চয়ই এটা স্বীকার করবেন। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অর্থ এবং বিত্তশালী যারা আছেন, তারা যদি সমাজে দায়িত্ব নিয়ে সরকারের পাশে থাকেন, তাহলে আমার মনে হয় এবারে জি, আমাদের রাজনীতিবিদরাও তো আমাদের রাজনীতিতে যারা আছে তারা কিন্তু অর্থবিত্তমান না, তাদেরও কিন্তু অর্থবিত্ত যথেষ্ট রয়েছে। হ্যাঁ, আমি স্বীকার করি। জি। আপনি যেটা বলছেন, অর্থবিত্তের মালিকরাই এখন রাজনীতি করছে। মাঠ থেকে উঠে আসা ওনাদের আপনারা কর্মী হিসাবেও পছন্দ করেন না, ওনাদেরকে আপনারা বেশি পছন্দ করেন। যাই হোক, আমরা দেখেছি তো এই বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ছাড়া যারাই রাষ্ট্রের শাসন ব্যবস্থায় ছিল, প্রথম কাতারে যারা প্রধানমন্ত্রী হয়েছেন বিভিন্ন সময়, যারা রাষ্ট্রপতি হয়েছেন, তারা বঙ্গবন্ধু আর শেখ হাসিনা ব্যতীত আর কে বা রাস্তা থেকে এসেছেন, কে বা রাজনীতি করে এসেছেন? সেই দেশটাই তো এই বাংলাদেশ, যেই বাংলাদেশটাকে বঙ্গবন্ধু তার নিজের স্বইচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধের অবতারণার মধ্য দিয়ে আপনাদেরকে পুরস্কৃত করেছিলেন লাল সবুজের পতাকা। সে দেশে বসেই তো বঙ্গবন্ধুর কথা আপনারা ভুলে যান। সেই দেশের মানুষ তো আমরা। সুতরাং আমাদেরকে আরও নিজের প্রতি বিবেচক হইতে হবে। ধন্যবাদ। নিজের প্রতি যদি আমরা খেয়াল রাখি, তাহলে দেশ এবং জাতির খেয়াল আসবে। এই যে আপনার দেশের মানে ক্রান্তিকালে যে কোনো সংকটে রাজনীতিবিদদেরকে সবসময় প্রথম সারিতে দেখেছি, কিন্তু এবার এই যে প্যান্ডেমিক, এই সময় তাদের সেভাবে দেখছি না। কিন্তু সেরকম করা হয়েছে যে সিস্টেমিক রাজনীতিবিদরা পিছনে পড়ে গেছে। জি, আপনার বিশ্লেষণ কি বাবু ভাই? আমাদের একটা বিশাল স্থানীয় সরকার কাঠামো আছে, ইউনিয়ন পরিষদ পর্যন্ত। আমার কাছে মনে হয় যে এমপিরা তো আছেনই, কিন্তু আমরা কিন্তু সেই কাঠামোটাকে কাজে লাগাতে পারিনি মানুষের কাছে পৌঁছার জন্য। এখানে সবচেয়ে বড় প্রয়োজনটা ছিল হলো কমিউনিটি মোবিলাইজেশন।
আজকে 1.5 বছর পরে এসে আমি সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে দেখি যে মানুষ মাস্ক পরছে না। মানুষকে তো মাস্ক পরতে হবে, কিন্তু এই যে মানুষ মাস্ক পরছে না, এটা যে করতে পারলাম না, এটা কমিউনিটি মোবিলাইজেশনের ব্যর্থতা। এবং এখানে কিন্তু স্থানীয় সরকারের প্রতিনিধিরা একটা বিরাট ভূমিকা রাখতে পারতো, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাউন্সিলর ইত্যাদি, এবং শহরগুলোতে পর্যন্ত। এমপিরা তো আছেনই। দেখেন, এত বড় একটা আমার স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারা কি কখনো একটা বৈঠক করেছে এই স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে? আমি অন্তত শুনি নেই। আমার এত বড় একটা সমাজসেবা মন্ত্রণালয় আছে, হ্যাঁ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তারা কি স্বেচ্ছাসেবী সংগঠন এনজিওগুলোর সাথে একটা মোবিলাইজেশনের মিটিং করেছে যে আপনারা নেমে পড়ুন, এই কাজটা করুন? আমি দেখি নাই। ধর্ম মন্ত্রণালয় ইমামদের সাথে, কারণ আপনি জানেন অনেক অবৈজ্ঞানিক তথ্য ছড়ানো হয়েছে, তারা তারাবি নামাজ কয়জন পড়বে, ঈদের নামাজ কয়জন পড়বে, এই নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু ইমামদেরকে যে একটা সামাজিক ভূমিকা আছে, রোল আছে, ফ্যামিলি প্ল্যানিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছিল, তাদের অনেকের মধ্যে ইমামরাও ছিলেন কিন্তু মানুষকে মোটিভেট করার ক্ষেত্রে। এবার কিন্তু আমরা তাদেরকে কাজে লাগাতে দেখলাম না। নারী ও শিশু মন্ত্রণালয়, সারা দেশের নারীদের বিশাল কিন্তু এখন জয় জয়কার। আমাদের প্রধানমন্ত্রী নারীরা সামনের কাতারে থেকে লড়াই করছে প্রত্যেকটা জায়গায়, এবং নারীদের সাফল্য বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় সাফল্যের জায়গায়। সেই নারী সংগঠনগুলোকে আমি অন্তত নারী মন্ত্রণালয় যেটি আছে, আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তাদের তরফ থেকে মোবিলাইজেশনের উদ্যোগ নিতে দেখলাম না। আমার কাছে মনে হয় যে এখনও আমাদের সুযোগ আছে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় নজরদারি কমিটি করা, মানুষের বাসায় স্বেচ্ছাসেবক পাঠানো। যে লকডাউন চলবে, অনন্তকাল ধরে লকডাউন চলতে পারে না, হয়তো 14 দিন চলবে, 21 দিন চলবে, কিন্তু মানুষের জীবন সবচেয়ে বড় সম্পদ। এই করোনাকাল প্রমাণ করেছে এর চেয়ে বড় সম্পদ আর মানুষের নাই। সুতরাং আজ আপনজন চলে যাচ্ছে প্রতি ঘরে ঘরে, শিশু সন্তান চলে যাচ্ছে, মা হারা হচ্ছে, স্বামী হারা হচ্ছে, পিতৃহারা হচ্ছে, সব কিছু মিলিয়ে এই যে স্বজনের এই কান্নাটা অন্তত তারা দেখুক, তারা বুঝুক, তারা সচেতন হোক। এবং এই কাজটা করার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আমার কাছে মনে হয় যে নিয়ে আসতে হবে ফোল্ডারের ভিতরে। আর একটা হলো, প্রচুর মানুষ কাজ করেছে কিন্তু, এই যে বিদ্যানন্দ বলেন, অনেকেই বলেন, রোটারি বলেন, এরা সবাই করেছে। রোটারি তো বড় বড় কাজ করেছে এই সময়কালতে। কিন্তু আপনি কিভাবে মোবিলাইজ করবেন? আপনি যদি নীতি নির্ধারণী জায়গায় তাদেরকে অংশীদারিত্ব না দেন, তাহলে এটা কিন্তু বিচ্ছিন্নই থাকবে। আমাদের পুরো নীতি নির্ধারণী জায়গায় কিন্তু এই অংশীদারিত্বটা কখনোই এস্টাবলিশ করা সম্ভব হয় না। একটা টেকনিক্যাল কমিটি আছে, পরামর্শ কমিটি আছে, তারা যে পরামর্শ দিচ্ছে সেটাও শুনছে না। প্রত্যেকটা বার তারা নিজেরাই বলছে যে তাদের পরামর্শ শুনছে না। তাহলে এই রোগের ব্যবস্থাপনার ওনারশিপটা আসলে কোথায়? এই প্রশ্নটাই শুধু আমি আপনার কাছে রাখলাম। জি, ধন্যবাদ অধ্যাপক ডক্টর আমানুল্লাহ। শনাক্তের হার 23.86%। এই উচ্চ হারে যে ধরনের পদক্ষেপ দরকার সেটা আমরা কতখানি নিয়েছি কিংবা নিতে পারছি? না, মানে আপনার ধরেন এরকম একটা সংক্রমণের হার যদি আজকে কোনো পৃথিবীর কোনো দেশে, ইভেন উন্নয়নশীল দেশেও যদি হয়, তাহলে কিন্তু একদম সবকিছু বন্ধ করে দিবে। একদম একদম সবকিছু মানে শাটডাউন করে দিবে। আপনার কোনো গার্মেন্টসের কথা শুনবে না, কারো কোনো কথা শুনবে না। গার্মেন্টস ওনারা যে গবেষণার কথা বলছেন, সেটার স্যাম্পল সাইজ কত? ওনারা কি সেটা সায়েন্টিফিক কোনো স্টাডি আছে যে স্টাডিটা মানে ইন্টারন্যাশনালি অথবা ন্যাশনালি অ্যাকসেপ্টেড, এবং কতদিন পর পর করে? ওনারা একটা গদবাঁধা একটা কথা বলে যাচ্ছেন যে আমাদের 0.3%। এটা কিন্তু আমরা বিশ্বাস করি না। মেরি ডগলাস নামে একজন বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট আছেন, মেডিকেল অ্যানথ্রোপোলজিস্ট। উনি বলছেন যে সাধারণ মানুষ আপনার কথা শুনবে না, এইভাবে বললে শুনবে না। তো উনি বলছেন যে কিভাবে শোনানো, কারণ আপনাকে সে বিশ্বাস করে না, বিশেষজ্ঞ মতামতকে সে বিশ্বাস করে না। বিশেষজ্ঞ মতামতকে বিশ্বাস করাতে গেলে কি করতে হয়, মানুষের আচরণ কিভাবে পরিবর্তন করতে হয়, এ নিয়ে বিখ্যাত বিখ্যাত সব তত্ত্ব আছে। তার কোনো ধরনের কোনো রিফ্লেকশন কিন্তু আমরা এবার দেখি নাই। সেটা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এ ব্যবহার করা হয়েছিল, সেটা কিন্তু HIV/AIDS নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। HIV/AIDS নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আমরা সমস্ত ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা কিন্তু ব্যবহার করেছি, মাদ্রাসা এডুকেশন বোর্ডকে আমরা কিন্তু ব্যবহার করেছি, ইসলামিক ফাউন্ডেশনকে কিন্তু আমরা ব্যবহার করেছি। সেখানে কিন্তু করা হয় নাই। বার্তা তৈরি করতে হয়, সে বার্তা আমি যে ভাষায় কথা বলছি সেভাবে না, সেটা সাধারণ মানুষের বার্তা তৈরি করতে হয়। সে ধরনের কোনো বার্তা আমরা তৈরি করতে পারি নাই। ICDDRBর যে গবেষণাটার কথা বলছিলেন, ICDDRBর গবেষণাটা কিন্তু ফুল গবেষণা না, এটা কিন্তু লঙ্গিটিউডিনাল স্টাডি না, সারা ঢাকা শহরকে রিপ্রেজেন্ট করে না। এই ধরনের স্টাডি পাবলিশ করার আগে সরকারের সাথে কথা বলা এবং বিশেষজ্ঞদের, হয়তো এটা ইন্ডিকেটিভ, অবশ্যই ওই যে ইসলাম এরিয়াতে যে অবশ্যই ইন্ডিকেটিভ এবং এটাই আসল ঘটনা, কিন্তু এটা কিন্তু সারা ঢাকা শহরের অথবা সারা বাংলাদেশের চিত্র না। আমি একটা কথা বলি, প্রফেসর শরীফুদ্দিন সাহেব যে কথাটা বলছেন যে ডাক্তার এবং নার্সদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, ডাক্তার এবং নার্স এবং এই যে প্যারামেডিক্স যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা ছিল, তাদের সবাইকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না। এখনো কিন্তু স্বাস্থ্য সহায়ক যারা আছে তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখনো আসে নাই।
এবং প্রণোদনার টাকা গত পরশুদিনও দেখলাম একটা পত্রিকাতে লিখছে প্রণোদনার টাকা গেল কই। আমরা মনে করতেছি যে এখন এই মুহূর্তে যদি আপনি শাটডাউনের দিকে যান তাহলে এদেশের মানুষকে আপনাকে কিন্তু কিছু টাকা দিতে হবে। যেহেতু সরকারের কাছে প্রায় 40 লক্ষ মতো একটা লিস্ট আছে গরিব মানুষের, সেই লিস্ট ধরে ধরে আবার কিছু টাকা মানুষের হাতে ধরাই দিতে হবে। আপনার ধরেন একবারে উনি 1200 কোটি টাকার মতো লাগে যদি দেন, তাহলে ঈদের উপলক্ষ তাদের কাজে আসবে এবং তারাও মনে করবে যে আমাকে একটু ঘরে থাকতে হবে এবং এই টাকাটা তারা কাজে লাগবে। এবং ভাইরাসকে যেহেতু আপনি কোনোভাবেই ভাইরাসকে কিন্তু নির্মূল করা যায় না। আমাদের এখানে ভাইরোলজিস্ট আছেন, ওনারা ভালো করে জানেন। ইনফ্লুয়েঞ্জা কিন্তু একটা করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা কিন্তু নির্মূল করা যায় নাই। এটা থাকবে, এটাকে আমাকে প্রতিরোধ করতে হবে, এটাকে আমাকে মোকাবেলা করতে হবে এবং প্রতিরোধের একটাই পথ, শুধু ভ্যাকসিন দিয়ে কিন্তু পারবো না। কারণ এটা ওই যে নতুন নতুন স্ট্রেন নিয়ে আসবে, নতুন নতুন চেঞ্জ হয়ে আসবে। প্রতি বছর যেমন আপনাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে হয়, ফ্লু ভ্যাকসিন দিতে হয় আপনাকে প্রতি বছরই, সেরকম আসবে। তাহলে একটা পথ কি, সেটা একটা পথ হলো আপনাকে মাস্ক পরা যতদিন পর্যন্ত এটা কন্ট্রোলের ভিতরে না আসে এবং দূরত্ব মেনটেন করা এবং একটা সমন্বিত ভাবে কাজ করা। আমি মনে করি বাংলাদেশের ট্রেন এখনো চলে যায় নাই, বাংলাদেশ তার আসল চিত্রটা এখনো দেখে নাই। সেটা দেখার সম্ভাবনা আছে, আমরা ভয় দেখাচ্ছি না, দেখার সম্ভাবনা আছে। এবং কোনোভাবেই আপনি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু বিশ্বের বেশ একটা খুবই ডিসেন্ট্রালাইজড একটা স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু নেটওয়ার্ক ভেরি স্ট্রং এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থাতে প্রচুর মানুষ যুক্ত। এই পুরা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যেতে পারে, আপনার ওভারনাইট আপনি এগুলো তৈরি করতে পারবেন না, কেউই তৈরি করতে পারে না এবং এটা সম্ভব না। এবং রাজশাহীতে এবং এই সমস্ত সীমান্তবর্তী জেলাগুলোতে কিন্তু সেটা প্রমাণিত হয়ে গেছে। ডেল্টা ভেরিয়েন্ট যদি সারা দেশের উপরের দিকে উঠতে থাকে, সারা দেশে যদি ছড়িয়ে পড়ে এবং দেখা যায় যদি দেশের অন্যান্য অঞ্চলে যদি ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু এটা কোন সরকারই সামাল দিতে পারে না, আমরা তো পারার প্রশ্নই আসে না। এই জন্য আমাদেরকে মাস্ক পরাটাকে ম্যান্ডেটরি কোন জায়গাতে করা এবং মাস্ক যাতে পরে সেই জন্য তাকে বিনামূল্যে মাস্ক সরবরাহ করতে হবে। ধনী মানুষদেরকে এগিয়ে আসতে হবে। এই গত করোনার সময় সারা বিশ্বে বিলিয়নিয়ারদের সংখ্যা বেড়ে গেছে, বাংলাদেশেও নাকি কয়েক লক্ষ কোটিপতির সংখ্যা বেড়ে গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী। তাহলে করোনা একদিকে করোনা, জীবন এবং জীবিকা চলছে না, তার ভিতরে কোটিপতির সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত কোটিপতিরা কোথায়? আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী একটা ডাক দেওয়া উচিত যে আমার করোনা ফান্ডে টাকা দেন, মাস্ক নিয়ে আসেন। উনি যদি একটা ডাক দেন যে আমার করোনা ফান্ডে মাস্ক নিয়ে আসেন, 100 কোটি মাস্ক করবে, মাস্ক গুলো ডিস্ট্রিবিউট করা উচিত। গরিব মানুষরা একটা মাস্ক 4 বার 5 বার ব্যবহার করতেছে, একটা মাস্ক 3 দিন 4 দিন ব্যবহার করছে। এটা কোনো কথা হলো? সারাক্ষণ হাত দিচ্ছে মাস্কের ভিতরে এবং একটা মাস্ক ধুয়ে ব্যবহার করতেছে, এটা কিছু হইলো? এটা এইভাবে তো মাস্ক ব্যবহার করা হয়, এটা তো মাস্কের সায়েন্টিফিক ইউজ হইলো না। তো এই জায়গাগুলোতে আমি মনে হয় যে আমাদের দেখা উচিত এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমাদের চিন্তা করা উচিত। জি, আমাদের সাথে একটি ফোন অনেকক্ষণ অপেক্ষা করছে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আব্দুল খালেক বলছি কুড়িগ্রাম থেকে। জি বলুন। এই করোনা কালীন সময়ে একজন অতিথি সাহেব বললেন যে ঢাকায় কোরবানির সময় গরু ঢাকা চিটাগাঙে ঢুকলে করোনা সংক্রমণ বাড়বে। আমার প্রশ্ন হলো, ভুরুঙ্গামারী থানার শিলকুড়ি ইউনিয়ন দিয়ে প্রশাসনের নাকে দিয়ে প্রতিনিয়ত শত শত গরু ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে, এতে কি সংক্রমণ বাড়বে না কমবে? এটা আমার আপনাদের প্রশ্ন। জি ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গরুর মাধ্যমে তো করোনা সংক্রমণ হবে না। গরুর যারা নিয়ে আসে তাদের মাধ্যমে, ওই সমস্ত লোকরা যদি আসে শহরে, তাদের মাধ্যমে সংক্রমিত হতে পারে। উনি যে বলছেন গরুর মাধ্যমে হবে না, গরু যে কোনো পশু কিংবা যে কোনো তো বহন করতে পারে, জি মানুষের চেয়ে কম। জি এই ব্যাপারটি যদি বলেন যে মাধ্যমে আপনার এভাবে হবে না, এটা আপনার ভুল তথ্য দেওয়াটা ঠিক হবে না। গরুর মাধ্যমে যারা গরু তো ক্যারি করছে মানুষ, যে মানুষগুলো আসছে গরুগুলো নিয়ে, সেটাই আমি একটু পয়েন্ট অ্যাড করতে চাই যদি সুযোগ দেন। জি বলুন। আমি একটু বলি, ফেরদৌস ভাই ঠিক আছে কথাটা, বোভাইন করোনাও আছে। হ্যাঁ, বোভাইন করোনা বলে একটা জিনিস আছে, প্লাস গরুর পশমে এবং চামড়াতে কিন্তু এই করোনা ভাইরাস থাকবে। ঠিক আছে, মানুষ যেমন ক্যারি করে, গরুর পশমে চামড়ায় থাকবে, যারা হ্যান্ডেল করবে তারা কিন্তু আক্রান্ত হবে। যেই কারণে আমি বলতে চাচ্ছি এইটাই, এই মুহূর্তে আমাদের উচিত হবে সরকার একটু দৃঢ়ভাবে যেন ইন্ডিয়ান গরু বাংলাদেশে না ঢোকে। আমাদের খামারির কাছে আমার যে তথ্য আছে তাতে 1,20,00,000 গরু কিন্তু এখনো না, এতে তো খামারিরাও ক্ষতিগ্রস্ত হবে। এমনি করোনার একটি ঝুঁকি তৈরি হয়েছে, খামারিরা অত্যন্ত উদ্বেগে রয়েছে। তারপরে যদি বর্ডার দিয়ে আপনারা এভাবে গরু ঢুকতে থাকে তাহলে তো খামারিদের সর্বনাশ হয়ে যাবে। সেইটা যদি আটকাতে পারেন, এবং আমাদের খামারির এখানে দেখেন, আমি গতবার আমার যে তথ্য আছে আমি জানি না সেটা রং বা রাইট,
আমি গতবার দেখেছি 25% মানুষ অনলাইনে গরু কিনেছে। যেটা উচিত হবে এই 25%টাকে যদি আমরা ধাক্কিয়ে 40%-এর মতো নিতে পারি, প্লাস এবার যদি যেহেতু স্কুল কলেজ ইউনিভার্সিটি এখন বন্ধ আছে, সেই মাঠগুলো যদি আমরা ইউজ করি, গরুটা এবার বাসার ভিতরে কোরবানি না দিয়ে, বাসায় না ঢুকিয়ে, কসাই বাসায় না ঢুকিয়ে আমরা যদি ওই মাঠে, আমি আর কি সলভের দিকে যাচ্ছি, কারণ কি হয়েছে কি আমরা দেখেছি এখন সেই কারণ আছে, এই গোবরেও কিন্তু আপনার ব্ল্যাক ফাঙ্গাস থাকে। তো সুতরাং আমরা এইবার শহরের যারা আছে, ঢাকা শহর বিশেষ করে, তারপরে আপনার চট্টগ্রাম, খুলনা শহরের কথা বলছি, তারা যেন গরু বা পশু ঘরের মধ্যে না রেখে এবার যেন, কারণ কি সরকার কিন্তু অনেকবার গত 3-4 বছর ধরে তারা নির্ধারিত একটা স্থান করে দিচ্ছে, কিন্তু ওই যে বললাম, যেহেতু আমরা মাস্ক পরি না, এখন মাস্কও পরি না, গরু আমরা দাদা নাতি মিলে কিনতে গেলে তো বিপদ হবেই। আর সবচেয়ে বড় ব্যাপার, সবাই যে আমরা বলছি মাস্কের কথা, দেখেন যেই মাস্ক ডিস্ট্রিবিউট আমরা করেছি এতদিন, সেই মাস্কটা কিন্তু মাত্র 6 থেকে 7 ঘন্টা আপনাকে প্রোটেকশন দিবে, এই যে সার্জিক্যাল মাস্ক। এবং এই সার্জিক্যাল মাস্কটা কিন্তু পরার টেকনিক আছে। আমাদের কিন্তু অনেক কাজ যেগুলো করি নাই, মানে মানুষ মনে করে খুব ইজি, কিন্তু ওই যে ইশতিয়াক ভাই একদম সম্পূর্ণ, আমি ওনার সাথে 100% একমত। যেমন আমি যেটা বলেছি, দেখেন স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন, এরা কি কখনো জনপ্রতিনিধি, তারপরে যারা আছে ইমাম সাহেব যারা আছেন, যারা আপনার গ্রামে গঞ্জে মুরব্বী আছেন, তাদের নিয়ে কি কোনো একটা মানে কোনো ধরনের কোনো প্ল্যানিং তো করে নাই? আপনি এই যে জনপ্রতিনিধিরা আছেন, ওনারা তো ডাক্তার না, সবকিছু অত স্ট্রেট ফরওয়ার্ড বুঝবেন না। ওনাদের যদি একটা ক্লাসের মতো নিয়ে নিতেন, আপনি সবাই তো কানেক্টেড হতে পারতেন যে ভাই এই হচ্ছে নিয়ম, আপনি এটা ফলো করেন, তাহলে কিন্তু হতো। কিন্তু আমরা তো কোনোটাই করি নাই। এবং আমরা ওই যে বললাম, আমার কথাটা বাবু ভাই বুঝতে পারেন নাই, বাবু ভাইয়ের সাথেও আমি একমত। আমি কিন্তু বলি নাই কারা মোকাবেলা করবে, আমি বলেছি যখন কমে যায় তখন কিছু মানুষ এসে বলে আমরা কন্ট্রোল করে ফেলেছি, কিন্তু যখন বেড়ে যায় তখন কেউ দায়িত্বটা নেয় না। এখন কেউ কেউ কথা বলে যে কেন বাড়ছে, কার দোষ, সবাই কিন্তু আমি দেখেছি বিভিন্ন, এই যে দেখেন এই যে যেই 7টা ডিস্ট্রিক্ট এই যে বর্ডার লাইনে ছিল, এটাকেই যদি আমরা প্রপার লকডাউন দিতাম, আজকে কিন্তু আপনি এই প্রবলেমে পড়তেন না। তাহলে ওইটা আমরা করলাম না। এবং দেখেন প্রমাণ আছে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ একদম সামনেই আছে, আপনি প্রপারলি করলে কিন্তু দেখতেন কন্ট্রোলটা হয়ে যেত। এখন যদি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা গড়িমসি করি, সবসময় জীবিকাকে নিয়ে আসি, এর জন্যই আমি ওইটা বলেছি গতকালকে। দেখেন 365টা দিন থেকে আপনি যদি আমাকে 15টা দিন ধার দেন, ভিক্ষা দেন, তাহলে আমরা জিনিসটা রাশটা টেনে ধরতে পারি। এখন সেটাও যদি না দেন, বারবারই যদি যেমন ধরেন বলে, তাহলে আসলে তাহলে উপায় কি? তাহলে লকডাউনটা দিয়েন না, ট্রাস্ট করেন। কি করবেন? আইদার লকডাউন, প্রপার লকডাউন দিবেন, নালে দিয়েন না। কারণ কি, আমি গার্মেন্টস এর জন্য সারা দেশকে বিপদে ফেলতে পারি না। আর ফেরদৌস ভাই একটা কথা কারেক্ট বলেছে, শোনেন, গার্মেন্টস যে তথ্যটা দেয়, কালকে আমার সাথে কথা হয়েছে, এমন একটা ওনারা তথ্য দিচ্ছেন, তাতে ওনাদের কাছ থেকে ডাক্তারের শিখতে হবে কিভাবে আপনার নিরাপদ রাখা যায়। এবং ওনারা যে টেস্টের কথা বলেন, ওনারা কিন্তু অ্যান্টিজেন টেস্ট করেছেন, ঠিক আছে, পিসিআর মেশিনে টেস্ট করে নাই। এখানে শরফুদ্দিন স্যার আছেন, অ্যান্টিজেন টেস্টে যেগুলো পজিটিভ আসে সেটা পজিটিভ, যেগুলো নেগেটিভ আসে সেগুলো কিন্তু পিসিআর মেশিনে টেস্ট করতে হয়। তাহলে কি গার্মেন্টসদের যারা কাজ করেন, তারা কি আল্লাহর অন্যভাবে সৃষ্টি মানুষ যে তাদের কোনো করোনা হবে না? তাহলে ছেড়ে দেন, গার্মেন্টস চলুক, ধন্যবাদ। এখন আমাদের সমাধানের দিকে আসতে হবে। ঊর্ধ্বমুখী মহামারীর লাগাম টানতে কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার বলে আপনি মনে করেন, একদম সংক্ষেপে যদি বলেন। একদম বলে দিচ্ছি, আমার এখন প্রয়োজন 15টা দিনের একদম প্রপার লকডাউন, একদম সব লকডাউন। কেন? এই করোনা কিন্তু মানুষের দেহ খেয়েই বেঁচে থাকে। ও যখন এনভায়রনমেন্টে থাকবে, মানুষ যদি বের না হওয়ার পিছনে কারণ তো এইটাই যে ও আমার বডিতে যদি না ঢুকতে পারে, ও 3-4 দিনের মধ্যে মারা যাবে, আর সে আক্রমণ করতে পারবে না। এবং আরেকটা হচ্ছে মানুষে কন্টাক্ট কেন নিষেধ করি, কেন মাস্ক পরতে বলি, ও কিন্তু একটা মানুষের মধ্যে যখন সংক্রমিত হয়ে নেগেটিভ হয়ে যায়, সে তখন আরেকজনকে খোঁজে, সে যদি না পায় তখন সেও মৃত্যুবরণ করবে। এই 1, 2, যারা আপনার করোনায় আক্রান্ত বা বিদেশ থেকে আসছে, তাদেরকে যদি দেখেন, প্রথমবার করোনা এসেছিল প্লেনে চড়ে, এবার করোনা এসছে বাসে চড়ে। প্রথমটা এসেছিল আপনার চায়নার থেকে, পরেরটা আসছে ইন্ডিয়ার থেকে। তাহলে আমরা ওই জায়গাগুলো যদি ব্লক করে দিতে পারতাম, আমরা ওই জায়গাগুলোকে, মানে যে 14 দিনের কোয়ারেন্টাইন, এখানে কোনো ইফ এন্ড বাটস নাই। সায়েন্সের সাথে যদি আপনি কমার্স মিলান, সায়েন্সের সাথে যদি আপনি ইমোশন মিলান, সায়েন্সের সাথে যদি আপনি আবেগ মিলান, তাহলে আমরা কিছু করতে পারবো না। তাহলে যার যার ভাবে সে চলো, আমাদের কিছু বলার নাই। আমি বলেছি এইটা
আমরা কিন্তু ট্রিটমেন্ট দিয়ে কুলাতে পারবো না। আমাদের সমাধান দেখেন, আরেকটা উদাহরণ দেই, যে আমরা ঈদের নামাজ পড়তে বলি মসজিদে, হোয়াট এ রং কনসেপশন। নামাজ পড়তে হবে খোলা জায়গায়, নামাজ পড়বেন আপনি মাঠে, নামাজ পড়বেন আপনি ঈদগায়, আপনি বলছেন নামাজ পড়েন 5 বার 6 বার করে আপনি মসজিদের ভিতরে, কে তার জবাব দিবে বলেন? তাকে কিভাবে বোঝানো যাবে যে দেখেন একটা মসজিদের মধ্যে সেজদা দিলে যেখানে এসি চলে বা আপনার ফ্যান চলে, যে এগুলো আমরা সবাই জানি, আমরা এটাও দেখেছি উন্নত বিশ্বে যেখানে মসজিদ খুলে দেওয়া আছে সেখানে বাধ্য করা হচ্ছে যে মসজিদের বাইরে, মসজিদের সামনের যে আঙ্গিনা কিংবা যে খোলা জায়গা সেখানে নামাজ পড়া হচ্ছে। আমরা যদি যুক্তরাজ্য কিংবা অন্যান্য জায়গায় দিই, সেখানেও মসজিদের ভিতরে না, মসজিদের বাইরে নামাজ পড়ার ব্যবস্থা করা হচ্ছে। যে এমনকি সৌদি আরবে, মানে যেখানে আপনার সবচেয়ে বেশি মানুষ মানে, সৌদি আরবেও কিন্তু মসজিদের বাইরে নামাজ পড়ার ব্যবস্থা করা হচ্ছে। অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ, করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আনতে সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাপনা কেমন হওয়া দরকার বলে আপনি মনে করেন? প্রথমত আমাদেরকে এখন আর পিছনের দিকে তাকানোর সুযোগ নাই, সামনের দিকে তাকাতে হবে। সামনের দিকে তাকানোর জন্য প্রাথমিকভাবে এই আগামী 14 দিন সবকিছু বন্ধ রাখতে হবে, কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খাবার এবং মাস্ক সরবরাহ করার ব্যবস্থা করতে হবে। শুধু সরকার নয়, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত পেশাজীবী সংগঠন এবং আমি স্বেচ্ছাসেবী সংগঠন সহ যারা ভলেন্টিয়ার, লায়ন্স, রোটারি, অন্যান্য যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। তারপরে সমন্বয়ের বিষয়টা মনে রাখতে হবে এবং আত্মীয় স্বজনকেও এখন ঘরে আসতে দেবেন না, আপনারাও আত্মীয় স্বজনের বাড়িতে এখন যাবেন না। কে আক্রান্ত আমরা জানি না, অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার থাকে, তারা কিন্তু একজন আরেকজন থেকে এটা সরবরাহ করে। এবং করোনা কোনো এখন বাতাসে যেভাবে যাক, মানুষ থেকে মানুষে যায়। আমরা মাস্ক না পরে কেউ কারোর সাথে মিশবো না, সে যেখানেই থাকে। আর কোন রকম কোনো খাওয়া দাওয়ার জায়গায় একত্রে 5 জন খেলে কে অ্যাসিম্পটোমেটিক আমি জানি না, খেতে গেলে তো মাস্ক খুলতেই হয়, সেই জায়গায় এটা সংক্রমিত হয়। আর সবচেয়ে বড় কথা যে ভ্যাকসিনটা আমাদের আনতে হবে এই 14 দিন পরে। আমরা মনে করি এর মধ্যে যেটা আছে, যেসব এরিয়ায় বেশি সংক্রমিত সেই এরিয়াকেও আবার টার্গেট করতে হবে। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার জন্য ছাত্র শিক্ষকদের মধ্যেও ভ্যাকসিনের ব্যবস্থা করা, আর ভবিষ্যতে বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করে করোনা মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সরকারকে এগিয়ে আসা এবং আমাদের সবার সহযোগিতা অব্যাহত রাখা, এই হলো আমাদের আগামী দিনের কাজ। জি, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার, আমরা যদি শক্ত লকডাউন করে ফেলি, যদি একেবারেই যাতায়াতের কোনো সুযোগ না থাকে, তাহলে যারা করোনা আক্রান্ত হচ্ছে কিংবা বোঝা যাচ্ছে যে সে করোনা আক্রান্ত হয়েছে, তাহলে তাকে কিভাবে টেস্টের আওতায় কিংবা চিকিৎসার আওতায় কিংবা টেস্টের আওতায় আনতে পারবো? আচ্ছা, সেক্ষেত্রে যে কথাটি বলি, যার প্রয়োজন সে তো বাইরে আসবে মাস্ক পরে। যদি অ্যাম্বুলেন্স অথবা রিক্সাও যদি আমার চড়ে, যে জায়গায় পরীক্ষা হবে, যার সিমটম আছে, তার তো সেই জায়গাগুলোতে তাদেরকে যাওয়ার সুযোগ করে দিতে হবে। সেই ক্ষেত্রে যেমন ধরেন আরটিপিসিআর মেশিন যে যে জায়গায় আছে, সরকারি বেসরকারি, সেই সব জায়গায় তারা যাবে এবং পেরিফেরিতে অর্থাৎ জেলা উপজেলায় অ্যান্টিজেন টেস্টও হচ্ছে, কিন্তু সেগুলো করে যে কথাটি আনোয়ার ইকবাল বলছিলেন যে আপনারা মনে রাখবেন যে অ্যান্টিজেন টেস্ট করে ওই গার্মেন্টসে কয়জন আক্রান্ত হলে এটার কোনো ভ্যালুই নাই, কারণ এখানে ফলস পজিটিভ থাকে হলো 40, ফলস নেগেটিভ থাকে 40%। সুতরাং তাদের সবাইকে আবার পিসিআর টেস্ট করতে হয়। এই ক্ষেত্রে যে ধরনের রিপোর্ট বিভিন্ন জন দিচ্ছে, আইসিডিডিআরবি বলেন, এই যে আজকে গার্মেন্টসে বলছেন, এই ধরনের রিপোর্টের কোনো আমি বাস্তবতা দেখি না। সুতরাং রোগীদেরকে তো হাসপাতালে পৌঁছাতে হবে, ডাক্তারদেরকেও হাসপাতালে যেতে হবে। সেক্ষেত্রে যেন আবার পুলিশের বাড়াবাড়ি গতবারের মতো না হয়। রোগীদেরকে হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে, ডাক্তারদের, চিকিৎসকদের হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে যেন তারা বাধাগ্রস্ত না হয়, সেদিকটা খেয়াল রাখবো এবং চিকিৎসার সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে যেন তারা কোনো রকম বিপদগ্রস্ত না। ধন্যবাদ আপনাকে। জনাব নুরুল আনোয়ার, কারণে অকারণে ঘর থেকে মানুষের বেরিয়ে আসা ঠেকাতে করণীয় কি বলে আপনি মনে করেন? আমি তো মনে করি যে মানুষ করোনা কি, করোনার সময় কিভাবে লকডাউন করা, এটা দেখার জন্য বেরোয়। আর্মি বেরোলো কিনা, পুলিশ বেরোলো কিনা, কাউকে অপমান করলো কিনা, দুটা বাড়ি দিলে কোনো, এটা দেখার জন্য লোকে যায়। করোনা দেখতে কেমন, দেখতে কেমন, এই সমস্ত নাটক আমাদের দেশে হয়, অতি উৎসাহী লোকজন আছে। এখন যেটা আমি মনে করি, যদি আমরা আসলেই করোনাকে নিয়ন্ত্রণ করতে চাই, স্বাভাবিক আয়ুষ্কাল পর্যন্ত পৃথিবীতে বিচরণ করতে চাই, আমরা নিজেরা আত্মীয় স্বজন মিলে, সকালে পাড়ার প্রতিবেশী, তাহলে আমাদের সামনে একটাই মাত্র পথ আছে, সেটা হচ্ছে নিষ্ঠুরভাবে
এই কোয়ারেন্টাইনটা করা। আমি লকডাউন ফকডাউন বুঝি না। আমি চাই যে গৃহবন্দী, যার জরুরি কাজে অসুস্থ মানুষ হাসপাতালে যাবে সে যাবে, তাকে সুযোগ দিব। বাকি যারা আছে তামাশা দেখার জন্য, আত্মীয় বাড়ি যাওয়ার জন্য, নানি বাড়ি যাওয়ার জন্য, আম কিনে মেয়ের জামাই বাড়ি যাওয়ার জন্য এই ধরনের মুভমেন্টের সুযোগ নাই। আর একটা কথা বলতে আমাদের বলা হয় নাই এবার, যে আমরা চাঁপাইনবাবগঞ্জে কেন এটা ঘটলো, সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের মধু মাসের আম খাওয়া। আম কেনা বেচার জন্য প্রচুর পরিমাণে ব্যবসায়ী কিন্তু নর্থ বেঙ্গলে গিয়েছিল, যাওয়া আসা করেছিল, প্রচুর গাড়িও যাওয়া আসা করেছিল। আমি ওদের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করা বলছি না, এটা একটা কারণ। কিন্তু ওদিকে হঠাৎ করে হলো কেন? ইন্ডিয়া থেকে আসছে। ইন্ডিয়া থেকে তো আরেকটা জিনিস জানা দরকার, এই আমের মৌসুমে ভারত থেকেও প্রচুর আম আসে, একই তো পাশাপাশি জায়গা। আম এসে যায় পয়লা, মিশে যায়, সেই আম আসে। আম আসা যাওয়ার মধ্যেও কিন্তু শুধু গরু না, আমও কিন্তু আমাদের করোনাকে বাড়িয়েছে। শেষ কথাটা হচ্ছে, করোনা কালে আমরা সকলে মনে করতে হবে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময়, যখন যে সময়টা আমরা কোনো ভেদাভেদ রাখি নাই, সবাই একটা টার্গেট ছিল, দেশকে আমরা মুক্ত করব, পাকিস্তান থেকে দেশ থেকে তাড়াবো। সেরকম একটা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি আমরা একে অন্যের সহমর্মী হই, তখন কিন্তু দেখেন গ্রামের লোক যেখানে যেত, একটা গরিব মানুষ সে পান্তা দিয়ে কাঁচামরিচ দিয়ে একজন খাওয়াতো। আমি তো নিজে যুদ্ধের সময় দেখেছি। তো এখন সেই অবস্থা যদি আমরা আসি, তাহলে যে আমরা বলি যে প্রায় ২০ কোটি লোক না খেয়ে থাকবে, এই ১৪-১৫ দিন কি আমরা প্রতিবেশীকে একটু দেখতে পারি না? দেখে রাখলেই তো হয়ে যায়। খুব তো কঠিন কাজ হবে, লম্বা সময় না। আমাদের বিশেষজ্ঞরা কিন্তু লম্বা সময় চায় নাই, ৩৬৫ দিনের মধ্যে মাত্র ১৪ দিন সময় চেয়েছে। এইটুকু আমরা দিতে পারি না ওনাদের, যে দেখি না আমরা কি ফল পাই। আমি তো নিশ্চিত ওটা করলে আমরা একটা ম্যাজিক পাবো। এইভাবে যদি আমরা চলি, এরপরে মাস্কের কথা যদি বলি, আমি কয়েকদিন আগে কালের কণ্ঠে একটা ছবি দেখলাম, চাঁপাইনবাবগঞ্জে আমের হাটে বড় একটা ছবি, পিছনে পাতায় কারো মুখে মাস্ক নাই, হাসি। লোকজনকে জিজ্ঞাসা করলে বলে এগুলো বড় লোকের রোগ, আমাদের হবে না। তো এই যে একটা ধারণা যে মাস্ক পরে না। আমার এলাকা চিটাগাংয়ের সীতাকুণ্ড থানা, আমি আমার এলাকাতে কিছু না গিয়েছিলাম ২-৩ মাস আগে, কাউকে মাস্ক পরতে দেখে নাই। আমার পরা দেখে লোকে জিজ্ঞেস করে তুই মাস্ক পরো কেন? তো এই জিনিসটা তো প্রচার হয় নাই। একটু আগে আমাদের একজন বক্তা বললেন যে ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকারের যে যারা প্রতিনিধি আছে, এমপি সাহেবদের চেয়েও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার কিন্তু বেশি ইফেক্টিভ এলাকার জন্য। এমপি সাহেব তো অনেক বড় এলাকা, দেখেন উনি এত জায়গায় যেতে পারেন না। তারা যদি একটু সতর্ক হতো, মসজিদে ইমামরা যে জুমার নামাজে বলতো প্রত্যেকে এটা পড়বা তোমরা, এবং কি ধরনের মাস্ক পরবা, সার্জিক্যাল না, যেগুলো নাকি ৩ লেয়ারের এবং দরকার হলে ওয়াশ করা যায়, কয়েকবার পরা যায়, তাহলে অন্ততপক্ষে আমরা কিছুটা সেভ করতে পারবো। শুধু পুলিশি পিটা বা আর্মি দিয়ে, বিজেপি দিয়ে তো এটা হবে না। রোগটা তো আসছে নেচার থেকে, কে দিয়েছে, কিভাবে আসছে, সেই জায়গায় যাবো না। এটা সামাল দিতে হলে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। পয়লা মনে করতে হবে যে ভাবি যদি আমি পাড়া প্রতিবেশী মরবে, আমার বয়স ৭০, আমি যদি ভাবি আমি না ওই যে ৮০ বছরের বুড়াটা মারা যাবে আগে, তাহলে আমার কিন্তু ভুল হয়ে যাবে। আমার চেয়ে কম বয়সেও মারা যেতে পারে। আজকাল তো শুনি ডাক্তার সাহেবরা বলেন শিশুদেরও হচ্ছে, প্রথমবারে হয় নাই শুনছিলাম, এবার হচ্ছে। তাহলে কেউ তো বাদ যাবে না। জি শেষ কথা হচ্ছে, আমাদেরকে প্রমিস করতে হবে আমরা নিজে বাঁচবো, আমার আত্মীয় স্বজন বাঁচবে, পাড়ার প্রতিবেশী বাঁচবে, দেশবাসী বাঁচবে। জি ধন্যবাদ। আমরা লাশের দেশ হিসাবে দেখতে চাই না। জি ধন্যবাদ। আমাদের সাথে আরেকটি ফোন আমরা নিয়ে নেব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জি, আমার নাম আরিফুল ইসলাম, আমি নাটক থেকে বলছি। জি বলুন আরিফুল ইসলাম, আপনার প্রশ্নটি। আমার প্রশ্ন হলো আমার এই নাটোরের মানুষ আপনার লকডাউন, শটডাউন এবং শাটার ডাউন, এই যে ৩ ধরনের ডাউন, এই ৩ ধরনের ডাউন এরা ঠিকভাবে বোঝেই না যে আসলে মানে কোনটার মানেটা কি। জি কোনটার মানেটা কি স্ট্রাকচারে আপনি যদি ছোট্ট করে বলেন। না, এটা তো এখন ক্লাস নেওয়া সম্ভব না। এইখানেই কিন্তু জনযোগাযোগের প্রশ্নটা, কিন্তু যে মানুষকে বোঝানো, এই যে আমরা নানা শব্দ বলছি, আইসোলেশন বলেন, তারপরে আমরা কোয়ারেন্টাইন বলছি, আমরা লকডাউন বলছি,
খুব সিম্পল ভাষায় একদম যখন শুরু হলো, আমেরিকানরা কোন বার্তাটা মানুষকে দিয়েছে? স্টে এট হোম, বাড়িতে থাকুন। একদম সিম্পল সহজ কথাটা, কিন্তু কমিউনিকেশনের ভাষায় যেটা বলা হয়। ভারত কি বলেছিল প্রথম দেখায়? যে আপনি ঘরে করোনা দূরে, মানুষকে কিন্তু সহজ ভাষায় কমিউনিকেট করা, যোগাযোগ করাটা। আমরা এরকম একটা কমিউনিকেশন প্রসেসের ভিতরেই যাইনি। ফলে আমরা কি করেছি? কোয়ারেন্টাইন, আইসোলেশন, লকডাউন, নানা ধরনের শব্দ ব্যবহার করেছি যে, এবং মাস্ক পরার কথা বলেছি, কিন্তু কোনোটাই সিরিয়াসলি আমরা মানুষকে ফলো করতে বলতে পারিনি। এখানে এসে যে লকডাউনের, শাটডাউনের এই সমস্ত পার্থক্যের চেয়ে সবচেয়ে বড় কথা, 14 দিন আপনি ঘরে থাকবেন, প্রয়োজন ছাড়া বের হবেন না, বের হলে আপনার করোনা হবে, শুধু এইটুকু। সেখানে লকডাউন, শাটারডাউন কিচ্ছু বলার প্রয়োজন নাই। আমার কাছে মনে হয় যোগাযোগ, এই যে কমিউনিকেশন বিহেভিয়ার, এই জায়গাটায় আমরা বড় ধরনের একটা আচরণগত মানুষকে যে পরিবর্তনের চেষ্টা, সেই চেষ্টাটা আমরা করতে পারিনি। জি, ধন্যবাদ জনাব নজরুল ইসলাম বাবু। আমাদের আলোচনার শেষ পর্যায়ে একেবারে 1 জুলাই থেকে কঠোর লকডাউন শুরু হলে সাধারণ দেখেন, মানুষের প্রথম খাওয়া যে পড়ার কি পরিকল্পনা এবং ব্যবস্থাপনা আপনারা করেছেন? ফার্স্ট অ্যাটাক যেটা হয়েছিল সেই সময়ের একটা কথা বলি। আমি 7 মাস পুরোপুরি গ্রামে ছিলাম, আমার ছেলে এবং আমার ওয়াইফ সহ আমরা সবাই। আমরা দেখেছি সেখানে যে এই যে আজকে বারবার যে কথাটা আপনারা বলছেন যে জনপ্রতিনিধির দ্বারাই কিন্তু একদিনেই কিন্তু এই যে তালিকা করা বলেন, বিতরণ করা বলেন, এগুলো কিন্তু তারাই করেছে, জি, আমরাই করেছি। কিন্তু এবছর যেটা না, ওটা হলো ত্রাণ, কিন্তু মানুষকে সচেতন করা। সচেতন করার মধ্যে সচেতন তো সেই সময় সচেতন করে এক না। মিডিয়াতেই ব্যাপক প্রচার হয়েছে এবং সরকারি কর্মচারীরাও সেটা করেছেন, আমরাও করেছি। কিন্তু আমরা সবাই বুঝেও আমি যেটা বলছি, আমাদের মজ্জাগত অভ্যাস, আমরা লক্ষ লক্ষ লোক একটা গ্রামে বসবাস করি, একটা ইউনিয়নে অভাব নাই মানুষের, তার মধ্যেও কিন্তু যথেষ্ট নিবিড় পরিচর্যার মধ্যে দিয়ে যদি ভাবেন, বাংলাদেশে কিন্তু লকডাউন ঠিকই হয়েছে। আমরা গ্রামে যাই, প্রতিদিনই কিন্তু ঘুরে বেড়াই। তো আমরা কিন্তু একদিনে এখনও দাওয়াত খাই, যাই, সাধারণ মানুষের বুঝতে চায় না। ওনাদের কথা হলো যে কিছু হবে না, ভাই আসেন, কিছু হবে না। এই যে বাস্তবতাটা ওদের কাছে, এইটাকে আপনি কিভাবে উঠায় আনবেন? এটা উঠায় আনতে যা দরকার সেটা হলো যে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। আতঙ্ক না তো, এটা তো বাস্তবতা। আমরাই বলি যে আতঙ্ক ছড়াই, নো, এটা বাস্তবতা। যারা বিশেষজ্ঞ ওনারা যা বলছেন, এটার মেডিসিন তো একটাই, এইটাই যে ঘরে থাকুন, মাস্ক পরুন, নিজেকে যত্ন নিন, অন্যের সাথে মিশবেন না, এই কথাগুলি তো বাস্তবতা। কিন্তু এইটা কখন আমাদের দেশে আমরা বাস্তবায়ন করতে পারবো, সেইটার জন্য যে প্রক্রিয়া দরকার সেটা আপনারা আলোচনায় এনেছেন, অত্যন্ত ভালো কথা বলেছেন যে প্রত্যেকটা সেক্টর যদি আলাদা আলাদা মিটিং করতেন তাইলেই কিন্তু জিনিসগুলো স্তব্ধ হয়ে যেত। আমরা সেটা করিনি। এটা স্বাস্থ্য বিভাগ বলেন, এটা স্থানীয় সরকার বলেন, শুধুমাত্র একজন করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি জেলায় জেলায় জুমের মধ্য দিয়ে যারা মিটিংগুলি করেছেন, সেখানে প্রতিনিধিরা ছিল, স্বাস্থ্য বিভাগ ছিল, ওই জনপ্রতিনিধি ছিল। এইটা বাংলাদেশের প্রধানমন্ত্রী সব জেলার সাথে কিন্তু বৈঠকটা করেছেন। কিন্তু যাদের দায়িত্ব কর্তব্য সরাসরি থেকে মাঠে থেকে করা, এইটা যথাযথভাবে করা হয়নি। তো এইবার যেন সেটা হয়, সেটা আমরা সবাই আশা করি। এবং ওই যে লকডাউন বলতে যেন লকডাউনই হয়, এইটাও আমাদের মানতে হবে। গত বছর যে হয় না তা না, হ্যাঁ, সবই বন্ধ রাখতে হবে, সবই, গার্মেন্টস সহ। আমি গার্মেন্টসের পক্ষে না, কিন্তু ভাই, আমি গার্মেন্টসের পক্ষে না এবং পক্ষে থাকার কথাও না। এই যে যারা রাতারাতি বড় লোক হয়, ধনী হয়, কোটিপতি, আপনারা যেটা ভাবেন ওইটা কিন্তু রাজনৈতিক নেতাদের মধ্যে নাই। আপনারা হিসাবে ভুল করেন বলেই স্বচ্ছতা আসে না। আপনাদের মতো বিশেষজ্ঞরা আর একটু ভাববেন যে হোয়াট ইজ দ্য রং, হোয়াট ইজ দ্য রাইট, এই জিনিসটা ভাবার সময় কিন্তু এসে পড়েছে। মানে নির্বাচন কমিশনের বাবু ভাই, নির্বাচন কমিশনের স্টেটমেন্ট যদি আপনি দেখেন গত 10 বছর আগের আর আজকের, গত সংসদের এই সংসদের, তাহলে কিন্তু আলোচনা হয়েছে। হ্যাঁ, তাইলে তাকে আপনি রাজনীতিবিদ না বলে আপনি তাকে ব্যবসায়ী বলে। আপনি ঠিকই বলছেন, আপনি যিনি ডক্টর না, উনি যদি ইউনিফর্ম পরে, দেখেন যে গার্মেন্টসের মালিকরা, যিনি ডক্টর না তাকে যদি আপনি ইউনিফর্ম পরার পর ডক্টর ভাবেন, তাহলে তো চলবে না।
বাস্তবতা গার্মেন্টস মালিকরা আজকে পাওয়ারফুল হওয়ার পিছনে কারণ কি শুধুমাত্র রেমিটেন্স? আমি অস্বীকার করছি না, একটা যোগাযোগ আছে। আমি অস্বীকার করছি না। ওই জাতিকে যদি আপনারা সেদিকে নিয়ে যান তাহলে তো তাই হবে। আপনি যদি ঢাকা শহরে 70 লক্ষ লোককে যদি মুভ করান, প্রতিদিন সকালে 40 লক্ষ অ্যাক্টিভ ওয়ার্কার এবং তাদেরকে কেন্দ্র করে প্রায় 70 লক্ষ লোক যদি ঢাকা শহরে ঘোরাঘুরি করে, আমি আরো অনেস্টলি বলতে পারি, হবে এটা কি আমি আপনাকে আমি আরো অনেস্টলি আপনাকে বলতে পারি, তাহলে স্কুল বন্ধ কেন? তাহলে কলেজগুলি বন্ধ কেন? এইটা তো বাস্তবতা। কিন্তু এই যে এই সিদ্ধান্তগুলি যখন নেন তখন কিন্তু সর্বপর্যায়ের এই বিশেষজ্ঞরা থাকেন, ওনারা কেন ভুল করেন? 2,500 টাকা করে আপনারা দেন, 2,500 টাকা করে 40 লক্ষ লোককে দিলে 800 কোটি টাকা লাগে। আপনারা একটু বলেন এটা দেন, কারণ মানুষের হাতে টাকা নাই, টাকা দিতে হবে। সারা দুনিয়াতে মানুষ টাকা দিচ্ছে গরিব মানুষের হাতে। আপনি দেখেন পৃথিবীর সব জায়গাতে আপনারা যে আমি একটু দিচ্ছে। বলছি, আপনারা যেটা ভাবছেন যে এই 2,500 টাকা করে শুধু দিচ্ছে, তা না। কিন্তু সামাজিক সুরক্ষায় কিন্তু প্রতি মাসে মাসে টাকা যাচ্ছে। এবং আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর এই বিতরণটা মাঝে মধ্যে আমরা অবাক হয়ে যাই যে সর্বক্ষেত্রেই কিন্তু টাকা যাচ্ছে। বিধবা ভাতা থেকে শুরু করে, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে, সামাজিক সুরক্ষা, এমনকি গর্ভবতী মায়েরও নাগরিক হিসেবে তার অধিকার। এই অধিকার বাস্তবায়নের জন্য অতীত সরকাররা তো কিছু করতে পারে নাই। এখন করছে মানবতার একজন দরদি মানুষ, সেই জন্য আপনারা বলছেন করোনা থেকে সরে যায় না। গরিব মানুষের হাতে টাকা দেন, গরিব মানুষ আপনার কথা শুনবে। তার পেটে ভাত নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শেষ কথাটা, মানুষকে ঘরে রাখার জন্য তাদের হাতে টাকাও দিতে হবে। ঘরে রাখার জন্য যা যা করা দরকার আমি বিশ্বাস করি এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী তাই করবেন। করোনা থেকে আমরা যেন আশঙ্কা মুক্ত হতে পারি, সেই ব্যাপারে আপনারা বিশেষজ্ঞরা আরো কিছু শক্ত কথাবার্তা বলেন। ধন্যবাদ সবাইকে। কিভাবে আমরা ভালো কিছু করতে পারি এরকম একটা পদক্ষেপ। ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। দর্শক, টিকা, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক পরা নিশ্চিত করা, এই 3 উপায় করোনা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সফল দেশগুলো। কিন্তু এই 3 সূচকেই অনেকখানি পিছিয়ে রয়েছে আমরা। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, সিদ্ধান্ত গ্রহণে দোদুল্যমান সমন্বয়হীনতা কিংবা দুর্বল পরিকল্পনার কারণে করোনার 3য় ঢেউ ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। সুতরাং দ্রুত ব্যবস্থা নিতে হবে, জনগণকে আস্থায় আনতে হবে, রাজনীতিবিদ এবং জনগণকে সম্পৃক্ত করতে হবে, সচেতনতা তৈরি করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থাপনার কর্তা ব্যক্তিদের দূরদর্শী হতে হবে, স্বাস্থ্যকেন্দ্রগুলোর সক্ষমতা বাড়াতে হবে, দীর্ঘসূত্রিতার কারণ চিহ্নিত করে দোষীদের জবাবদিহিতা আনতে হবে, করোনা নিয়ে একটি পরিকল্পিত মাস্টার প্ল্যান তৈরি করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30 আগামী সপ্তাহে আবার ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, অবশ্যই মাস্ক ব্যবহার করুন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.